এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছেন, বাট অ্যাকচুয়াল ওয়েটা কি সেটা আপনি জানতেছেন না, জাস্ট ক্লিক করতেছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কি আপনার রেজাল্টটা ভালো আসতেছে কিনা সেটা আপনি বুঝতে পারতেছেন না। এজন্য আমরা কি করব, ফার্স্ট টু লাস্ট সবগুলো ম্যানুয়ালি করার চেষ্টা করব। বুঝতে পারছি? ম্যানুয়ালি করলে যেটা হবে আপনি বুঝতে পারবেন। শর্টকাট আপনি নরমালি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, শর্টকাটও দেখা যাবে। শর্টকাট ইউজ করতে হয়তো বা 2-1 মিনিট সময় লাগবে, কিন্তু ম্যানুয়াল করতে হয়তো বা 20-25 মিনিট চলে যাবে। এজন্য আমরা ওইভাবে কাজগুলো করব। আচ্ছা, শুরুতে আপনাদের যে বিষয়গুলি কথা বলছিলাম, অর্থাৎ যখন আমরা গ্রাফিক্স নিয়ে কাজ শুরু করছিলাম তখন একটা বিষয় নিয়ে আলাপ করছিলাম যে আমাদের যে গ্রাফিক্স রিলেটেড যে সফটওয়্যার গুলো আছে এর মধ্যে দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, একটা হচ্ছে ফটোশপ, এবং দুইটার কাজ একটু ভিন্ন ভিন্ন থাকে, তাই তো? যে ডিজাইন কনসেপ্ট গুলো করা হয়, ডিজাইন সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার প্রিন্ট রিলেটেড কাজ আর একটা হচ্ছে ওয়েব রিলেটেড কাজ, তাই তো? এখন প্রিন্ট রিলেটেড কাজের জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনি যে প্রিন্ট রিলেটেড কাজের মধ্যে যে ওয়েব রিলেটেড কাজ করতে পারবেন না সেটা কিন্তু না, আপনি ইচ্ছা করলে করতে পারবেন। যে কোনো কিছু ইচ্ছা করলে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন। আমরা হয়তোবা অনেকেই জানি যে আমি একটা ইন্টারফেস ওপেন করলাম, সাপোজ মনে করো আমি গুগলে গিয়ে আমি একটা ইন্টারফেস ওপেন করলাম, যে কোনো ধরনের একটা alibaba.com যদি আমি ইউজ করি, যে কোনো একটা ইন্টারফেস আপনি ইউজ করলেন, যে কোনো ওয়েবসাইটের একটা ইন্টারফেস আপনি ইউজ করলেন, এই ইন্টারফেসটা ইউজ করার পর আমার সামনে যে অপশনটা আসতেছে এটাকে বলা হয় ইউআই ডিজাইন। বুঝতে পারছি? এই অংশটা হচ্ছে ইউআই ডিজাইনের একটা পার্ট। ইউআই ডিজাইনের মেইন থিমটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, ঠিক আছে? সরি, ইউজার ইন্টারফেস। আপনি হচ্ছে ইউজার আর এটা হচ্ছে ইন্টারফেস। এই জিনিসটা কিন্তু করতে হয় হচ্ছে আপনার, আমরা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনাররা করে দেয়, দেন হচ্ছে এটাকে লাইভে নেয় হচ্ছে একজন ওয়েব ডেভেলপার। এটার ফার্স্ট কাজটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, এরপর হচ্ছে আপনার এই কাজটা করে আপনার একজন ডেভেলপার। এখন এই যে কাজটা আছে এটা মূলত করতে হয় ফটোশপের মধ্যে। আমি জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি আর কি। এটা করতে হয় হচ্ছে ফটোশপের মধ্যে। ইচ্ছা করলে আপনি এই টোটাল কাজটা ইলাস্ট্রেটর করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি দেখবেন বড় বড় যত কোম্পানি বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছে, বা আপনি ইউআই দিয়ে যদি সার্চ করেন দেখবেন ম্যাক্সিমাম টিউটোরিয়াল পাবেন হচ্ছে ইলাস্ট্রেটরে তৈরি করা। কেন জানেন? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা জাস্ট ছবি, একটা ইমেজ, এটাকে আপনি দেখে দেখে উনি হচ্ছে নকল করে এই ডিজাইনটা তৈরি করেন। একজন ডিজাইনার এটা তৈরি করে দিবে, ওইটাকে দেখে দেন হচ্ছে কোডিং করে ওটাকে আপলোড করে, ডেভেলপ করে। তো এই বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আমি চাইলে ইচ্ছা করলে যে কোনো কিছু ইচ্ছা করলে ইলাস্ট্রেটর তৈরি করতে পারবো, ওয়েব প্রিন্ট দুটোটাই তৈরি করতে পারবো। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যদি আপনি ওয়েব রিলেটেড কোনো কাজের জন্য ইলাস্ট্রেটর ইউজ করে ওই মেইন ফাইলটা যদি আপলোড করতে চান তখন আপনার ওয়েটটা ভারী হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার ফটোশপের মধ্যে ওয়েটটা কমে যায়। গতকাল আপনাদের একটা কোশ্চেন আসছিল, ডিপিআই নামে একটা কোশ্চেন আসছিল না, যে আপনার ডিপিআই ইউজ হয়। অ্যাকচুয়ালি ডিপিআই ফুল মিনিং হচ্ছে ডট পার ইঞ্চ। আমরা যে বলি ডটটা জিনিসটা কি, এই যে পেন টুল যদি আপনি ক্লিক করেন একটা ডটের মতো আসে না, মানে একটা পেন আসে না পয়েন্টস, এটা হচ্ছে একটা ডট। বুঝতে পারছেন? এই ডটটা হচ্ছে পাতের মাধ্যমে তৈরি করা হয়েছে না, এইজন্য হচ্ছে ডট পার ইঞ্চ। মানে একটা ইঞ্চির মধ্যে 300 হচ্ছে তার ডট থাকে, 300টা ডট থাকে, এরকম ডট থাকে 300টা এক ইঞ্চির মধ্যে। আর ফটোশপের মধ্যে সেখানে ইউজ হয় হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, পিপিআই। পিপিআই ইউজ হয় হচ্ছে আপনার ফটোশপের মধ্যে পিক্সেল পার ইঞ্চ। এক ইঞ্চির মধ্যে 72টা হচ্ছে পিক্সেল থাকে। এবার আপনি চিন্তা করে দেখেন, ওইখানে হচ্ছে 300টা থাকে আর এখানে থাকে হচ্ছে আপনার মাত্র 72টা, প্রায় হচ্ছে 228টা কম। তো 228টা কম মানে কি, যে আপনার রেজোলিউশনটা অনেক লো কোয়ালিটি। এই বিষয়গুলো ইউজ করা হয় এই কারণেই, যাতে আপনি এখান থেকে কোনো কিছু তৈরি করে আপনি ইউজ করতে পারেন হচ্ছে বিশেষ করে ওয়েব রিলেটেড অংশগুলোর মধ্যে, যাতে আপনার ওয়েবসাইটটা ভারী না হয়, প্লাস হচ্ছে খুব ফ্লেক্সিবল ভাবে আপনি যাতে ইউজ করতে পারেন। তো জি, ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে প্রথম যে পার্থক্যটা আছে, যখন যেহেতু আমরা প্রিন্ট রিলেটেড কাজ করি, যখন আপনি প্রিন্ট কথাটাকে সিলেক্ট করবেন অটোমেটিক্যালি দেখবেন আপনার সিএমওয়াই কে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মুডে চলে আসতেছে, এবং ওর সাথে সাথে 300 অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে সিএমওয়াই এর জন্য বরাদ্দ, আর ওর শুরুটাই হচ্ছে 300 থেকে। বুঝতে পারছেন কথাটা? 300 ডিপিআই থেকে তার শুরু। আর যখন ফটোশপ আপনি নিয়ে কাজ করবেন, যখন আপনি ওয়েবে নিয়ে কাজ করবেন আর কি, তখন অটোমেটিক্যালি দেখবেন আপনার এখানে 72 চলে আসবে, আর কালার মোড চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আরজিবি। এখানে আমাকে কোনো ধরনের কোনো কিছু করতে হবে না। যদি আপনি প্রিন্টের কাজ ওয়েবের কাজ প্রিন্টে করতে চান তখন আপনাকে চেঞ্জ করতে হবে।
কিন্তু চেঞ্জটা জাস্ট আপনি ওয়েবটা চেঞ্জ করবেন বা হচ্ছে আপনার প্রিন্টটা চেঞ্জ করবেন, এখানে বাকিগুলো কিছু করতে হয়। একটা সময় ছিল যখন আপনি সিএস ইউজ করতেন, তখন প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি চেঞ্জ করতে হতো, একদম ক্লিক করে 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 ম্যানুয়ালি চেঞ্জ করে। এখন আর এগুলো নেই, যত আপডেট হবেন অটোমেটিক্যালি এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তো ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা জানলাম যে ইলাস্ট্রেটর কি জিনিস আর ফটোশপ কি জিনিস, তার একটু চেষ্টা করতেছি আপনাদের ধারণা দেওয়ার জন্য। তো আমরা জানি ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজের জন্য খুব ভালো একটা জায়গা, সেক্ষেত্রে আপনি ওয়েব রিলেটেড কাজ করতে পারবো না বা এই রিলেটেড কোনো কাজ করতে পারবো, এটার কোনো ভিত্তি নেই, আপনি ইচ্ছে করলে করতে পারবেন। তবে কি কারণে আমি করব না, যাতে আমার ফাইলটা যাতে ভারী হয়ে যায় এই জন্য আমি করতেছি। আর যেহেতু প্রিন্ট রিলেটেড কাজের মধ্যে আমার কয়েকটা জিনিসকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে হয়, নাম্বার 1 হচ্ছে কালার, নাম্বার 2 হচ্ছে তার রেজোলিউশন নিয়ে কাজ করতে হয়। এই বিষয়গুলোকে খেয়াল করে রাখার জন্য আমাকে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে, যাতে আপনার বড় প্রিন্ট গুলো ফেটে না যায়। এখন ওয়েব রিলেটেড কাজে যাই। ওয়েব রিলেটেড জন্য আপনার যেই সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার ফটোশপ। এখন একটা কোশ্চেন বলি, শুধু যে ওয়েব রিলেটেড কাজের জন্য আপনার ফটোশপ ইউজ করা তা না, আপনি ইচ্ছে করে প্রিন্ট রিলেটেড কাজ এখানে করতে পারবেন। নরমালি যখন আমরা সফটওয়্যারটা ওপেন করি বা এই বিষয় সম্পর্কে জানি, তখন দেখবেন আপনার সফটওয়্যারটার নামের মধ্যে ফটোশপ কথাটা লেখা আছে। যেহেতু ফটো নিয়ে একটা কথা আছে, ফটোশপ মানে ফটোর দোকান, এরকম কিছু একটা, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ফটো রিলেটেড অনেক কিছু করতে পারবেন এখানে, সব ইমেজ রিলেটেড আপনি সব করতে পারবেন। শুধু যে আপনি ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করবেন তা না, আপনি আপনার ইমেজের যে কোনো পরিবর্তন কালার কারেকশন সবকিছু আপনি এখানে এটার আপ টু বটম আপনি করতে পারবেন। যদিও আমরা ওই সেক্টরগুলো দেখবো না, কারণ আমাদের যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। জাস্ট আপনাদের বলার উদ্দেশ্যে বললাম, যে কোনো টাইপের যখনই আমরা ফটো রিলেটেড কোনো কিছু চিন্তা করবো যে আমার ফটোটার মধ্যে এই কারেকশনটা করা দরকার, ফটোটার মধ্যে এই ধরনের কিছু অ্যাড করা দরকার, তখনই আমি চলে যাবো হচ্ছে আপনার ফটোশপ নিয়ে কাজ করব। ফটোশপ হচ্ছে রাস্টার ওয়াইজ কাজ করে, অর্থাৎ এর যে আউটপুটটা আছে সেটা হচ্ছে রাস্টার। ঠিক আছে, আমরা যেটা ইলাস্ট্রেটরে জানতাম হচ্ছে ভেক্টর, আর ফটোশপে হচ্ছে রাস্টার ওয়াইজ কাজ করে। রাস্টারটা কি? রাস্টারটা গঠিত হচ্ছে আরজিবি কালার দ্বারা গঠিত, তাই তো? আর রাস্টারের মেইন থিমটা হচ্ছে, ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর দিত, পাথ নিয়ে কাজ করত, আর রাস্টার হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে। রাস্টার হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে, আর তার পিক্সেলের সংখ্যাটা হচ্ছে 72। এটা হচ্ছে তার শুরু, তার শেষ হচ্ছে 300, অর্থাৎ 300 পর্যন্ত সে আপগ্রেড হতে পারে। যখন 300 পর্যন্ত, 300 উপরে চলে যাবেন, তখন দেখবেন আপনি দিতে পারবেন, ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এতে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার যেই কাজটা করতেছেন বা সামথিং যাই করতেছেন, তখন দেখবেন এটা এরর দেখাচ্ছে বা আপনার দেখা যাচ্ছে রেসপন্স করতেছে। বিকজ অফ আমার ওয়েট যা আছে তার বেশি যদি আমি ওয়েট গেইন করি, তখন দেখবেন আমি অ্যাকুরেটলি মানে নরমাল ভাবে চলাফেরা করতে পারতেছি। ঠিক একই ঘটনা ঘটে এখানে। তো রাস্টারটা কি? রাস্টার হচ্ছে পিক্সেল দ্বারা গঠিত, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট পিক্সেলের মাধ্যমে গঠন করা হয়। বুঝতে পারছি? তার একটা নির্দিষ্ট পিক্সেল আছে, এই পিক্সেলের কারণেই কিন্তু সে ফেটে যায়। যখন তার অতিরিক্ত অংশ চলে যায়, তার একটা বাউন্ডিং বক্স আছে, বাইরে যখন চলে যায় তখন অটোমেটিকলি ফেটে যায়, বিকজ অফ এটা প্রত্যেকটা ফিক্সড। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা ফিক্সড ছিল না, পাথ ছিল, পাথটাকে আপনি ইচ্ছা করলে বড় ছোট করে কাজ করতে পারতেন, কোনো প্রবলেম হতো না। তো এই হচ্ছে আপনার ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য। বা ফটোশপ সম্পর্কে জানলাম। তো ফটোশপ ফার্স্ট জানলাম হচ্ছে এটা ওয়েব রিলেটেড কাজের জন্য খুবই ভালো, প্লাস হচ্ছে আপনার ফটো রিলেটেড যাবতীয় যত কাজ আছে সব আপনি এখানে করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে ফটোশপ রাস্টার ওয়াইজ ওয়ার্ক প্রোভাইড করে, অর্থাৎ রাস্টার ভেক্টর রাস্টার ইমেজ প্রোভাইড করে। রাস্টার ইমেজ কি দিয়ে গঠিত? রাস্টার ইমেজ হচ্ছে পিক্সেল দ্বারা গঠিত। বুঝতে পারছি কথাটা? এই বিষয়গুলো খেয়াল রাখতে। সো আমার যে ইন্টারফেসটা একটু খেয়াল করতেছেন, যেহেতু আমি একদম ফার্স্ট ওপেন করছি এটা ইনস্টলের পর, তো তাহলে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। যদি আপনি এর আগে ওপেন করে থাকেন বা এটাকে ইউজ করে থাকেন, তখন হয়তো আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে না। এখানে হচ্ছে আপনার ওয়ার্ড গুলো শো করবে, অর্থাৎ রিসেন্ট ওয়ার্ড গুলো শো করবে। যেহেতু আমরা কেউ কোনো কাজ করি নাই, সো তাহলে আমি কি করব? ক্রিয়েট নিউতে যদি ক্লিক করি, আমি ইচ্ছা করলে এখান থেকে আমার অংশটা তৈরি করতে পারি। কি অংশ তৈরি করতে পারি? যেখানে আমি কাজ করব, যেখানে আমি কাজ করব সেখানে আমি তৈরি করব। এখন আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করতাম, তখন এখানে যেই ইন্টারফেসটা ইউজ করতাম বা আমার যে অংশটা ডকুমেন্টে ক্রিয়েট করতাম, তার নাম ছিল আর্টবোর্ড, তাই তো? আর ফটোশপের ক্ষেত্রে এই জায়গাটার নাম হচ্ছে ক্যানভাস। এই জায়গাটার নাম হচ্ছে ক্যানভাস। আমরা নরমালি সবাই জানি যে দেখবেন আপনার ধানমন্ডি লিগ বা কোথাও যদি কেউ আর্ট করে, সে একটা যেই কাগজের মধ্যে আর্ট করে সে বলে যে ক্যানভাসের তুলিতে আঁকা, বলে না? এই যে ক্যানভাসটা কেন বলে? যেহেতু এখানে একটা ছবি রিলেটেড কোনো কাজ হচ্ছে, তখন এটা আপনার ক্যানভাস। সো আমি কি করতে পারি? এই ক্যানভাসটা ক্রিয়েট করতে হবে যেহেতু কাজ করার জন্য। এই ক্যানভাস ক্রিয়েট করার জন্য যে ওয়ে গুলো আছে, নাম্বার 1 হচ্ছে আমার যে ইন্টারফেসটা দেখতেছেন, সেই ইন্টারফেস থেকে যদি আমি ক্রিয়েট নিউতে ক্লিক করি, তাহলে হচ্ছে আপনি
নিউ একটা ক্যানভাস ক্রিয়েট করতে পারেন, অথবা ফাইলে গিয়ে যদি আমি ক্লিক করি এখানে নিউ একটা অপশন আছে সেখানে ক্লিক করলেও আপনি নিউ একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি আপনার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন ইউজ করেন সেক্ষেত্রেও আপনি একটা কি করতে পারবেন, নিউ আর্টবোর্ড বা ক্যানভাস ক্রিয়েট করতে পারেন। সো দ্যাট আমি নরমালি এখান থেকে ক্রিয়েট করে দেন হচ্ছে ওপেন করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখেন আমি যখন ওপেন করতেছি অ্যাজ ইউজুয়াল আপনার ইলাস্ট্রেটরের মতোই আমাকে একটা ইন্টারফেস দেখাচ্ছে, তাই না? আমি একটু এর আগেও বলছি যে আমি ইচ্ছা করলে এখান থেকে সব কাজই করতে পারবো। দেখেন আমার ইন্টারফেসটা সেম, প্রায় সেম, ফটোস আছে, প্রিন্ট আছে, আর্ট এন্ড ইলাস্ট্রেশন আছে, ওয়েব আছে, মোবাইল আছে, ফিল্ম এন্ড ভিডিও আছে, সবকিছুই সেম। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রাস্টার এন্ড ভেক্টর। রাস্টার এন্ড ভেক্টর। একটা জিনিস মাথায় রাখেন যে আমি যদি একটা সফটওয়্যার দিয়ে সব কাজ করতে পারতাম তাহলে অ্যাডোব এত সফটওয়্যার তৈরি করতো না। নরমাল একটা মানে উত্তর, যে আমি যদি একটা সফটওয়্যার দিয়ে সবকিছু করতে পারতাম তাহলে আপনার অ্যাডোব এত সফটওয়্যার তৈরি করতেন। একদম প্রথমে সে কিন্তু ইলাস্ট্রেটর লঞ্চ করছে, দেন হচ্ছে সে এটা থেকে ফটোশপটা অ্যাড করছে, দেন হচ্ছে আস্তে 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 কোরালড্র এটা সেটা অনেক কিছু রেডি করতেছেন আস্তে আস্তে। ইনডিজাইন নামের একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে আবার ইলাস্ট্রেটর ফটোশপ দুইটারই কাজ করতে পারবেন। এই যে আপনাকে সহজ করে দিচ্ছে, এখন আপনি সহজ যত মানে সামনের দিকে যাবেন তত দেখবেন আপনি অনেক কিছু ছেড়ে যাচ্ছে। যেমন আপনি ইলাস্ট্রেটর ফটোশপ খুব ভালো পারেন, খুবই ভালো পারেন, আপনি বাকি যে সফটওয়্যারগুলো আছে দেখবেন সবগুলো আপনার কাছে খুব ইজি। কারণ কেন জানেন? আপনার বেসটা যদি শক্ত না হয় আপনি বাইরেগুলো যত কিছুই করেন না কেন ভালো কিছু করতে পারবেন না। এই হচ্ছে আমাদের অংশটা। আমি এখানে যাব, এখান থেকে আমি যে নরমাল যে বিষয়টা খেয়াল করে দেখেন আপনার যে কথাটা ছিল সেটা হচ্ছে দেখেন প্রিন্টে যখন ক্লিক করতেছি এখানে অটোমেটিক রেজোলিউশন 300 চলে আসছে, এবং এখানে যে কালার মুডটা আছে আমি যদি এখান থেকে চেঞ্জ করে সিএমওয়াই কে ক্লিক করি দেখেন এটা নিচ্ছে। অথচ ইলাস্ট্রেটরের মধ্যে যখন আমি সিএমওয়াই কে বা আরজিবির মধ্যে আমি অন্য কিছু দিতে চাচ্ছিলাম তখন এখানে কোশন দেখাচ্ছিল, দেখছিলেন যে আমি কাজ করতে পারি। এটার কারণটা কি জানেন? এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এই কারণ হচ্ছে কারণ এখান থেকে আমি প্রিন্ট ওয়েব দুইটারই কাজ করতে পারি, প্রিন্ট ওয়েব দুইটারে কাজ। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি যে বললেন যে প্রিন্টের কাজ হচ্ছে ইলাস্ট্রেটরে করব আর ফটোশপের মধ্যে ওয়েব রিলেটেড কাজ করব, তাহলে এখানে প্রিন্টের কথা কেন আসলো? আপনি ইচ্ছা করলে এখান থেকেও প্রিন্টের কাজ করতে পারবেন, তবে একটাই সমস্যা আপনাকে বা একটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাকুরেট মেজারমেন্টটা জানতে হবে। অর্থাৎ আপনি এটাকে করার পর আপনি এটা বড় ছোট করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনি এটার মেজারমেন্টটা যেমন আমার খেয়াল করে দেখেন আমার যে প্রজেক্টরের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা যেই মানে বড় আয়তটা আছে উইথ এবং হাইট যা আছে ঠিক আমাকে এই রেজোলিউশন নিয়েই কাজ করতে হবে, আমি এটাকে বড় ছোট করতে পারবো না, বুঝতে পারছি? তাহলে হচ্ছে আপনার একদম অ্যাকুরেট আপনি যেইভাবে কালার দিবেন যেভাবে টেক্সট ইউজ করবেন যা ইমেজ ইউজ করবেন সেম টু সেম আসবে, কিন্তু আপনি বড় ছোট করতে গেলে ফেটে যাবে। আপনি যখনই কাজটা করে বড় ছোট করবেন তখনই ফেটে যাবে, কারণ হচ্ছে সে একটা ফিক্সড রেজোলিউশন নিয়ে কাজ করে, সে একটা ফিক্সড রেজোলিউশন নিয়ে কাজ করে, এটাই হচ্ছে মেইন প্রবলেমটা। আপনি যে বড় করতে পারবেন না তা না, আপনি অনেক বড় করতে পারবেন কিন্তু আস্তে আস্তে পিক্সেলটা ফেটে যাবে। নরমালি আমরা যেই উদাহরণটা দিছিলাম এর আগে, আমি একটা ছবি তুললাম, ছবিটা তোলার পর যখন আপনি জুম করবেন ওর জুমটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত তার অ্যাবিলিটি ছিল, অর্থাৎ 5 পিক্সেল 10 পিক্সেল যতক্ষণই ছিল আর কি। এরপরে দেখুন আস্তে আস্তে ফেটে গেছে, কারণ তার রেজোলিউশনটা যখন মানে শেষ হয়ে গেছে তখন আস্তে আস্তে ফেটে যাচ্ছে, তার কর্মক্ষমতা বাইরে চলে যাচ্ছে। সো এই জন্য আমি যদি এখানে প্রিন্ট রিলেটেড কাজ করতে চাই আমি ইচ্ছা করলে প্রিন্ট রিলেটেড কাজ করতে পারবো, তবে অবশ্যই আমাকে প্রিন্টের সেটআপটা রেডি করে নিতে হবে, অর্থাৎ আমাকে এখানে 300 রেজোলিউশন সিএমওয়াই কে কালার এই অপশনগুলো ইউজ করতে হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে আমি যদি এটা কাজ করি তখন কি এটা ভেক্টরাইজ হয়ে যাবে? জি, এটা ভেক্টরাইজ হয়ে যাবে, বুঝতে পারছি কথাটা? তবে এখানে আমাকে এই রিলেট গুলো চেঞ্জ করে দেন হচ্ছে কাজ করতে হবে, এর আগে না। একটু খেয়াল করে দেখেন যখন ওয়ার্কিং সিএমওয়াই কে লোকেটেড ফরগেট যে অপশনটা আছে অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসবে, অটোমেটিকলি যখনই আপনি চেঞ্জ করবেন এখানে ওয়েবে, একটু খেয়াল করে দেখেন চেঞ্জ যখন আমি এখানে ক্লিক করতেছি অটোমেটিক 72 হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? 72 আরজিবি কালার মোড চলে আসতেছে। এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করতে হবে। আর আমি আপনাদেরকে আবারও বলতেছি যখনই যেহেতু আমরা দুইটা সফটওয়্যার সম্পর্কে জানি বা দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবো, আমি যখনই প্রিন্ট রিলেটেড কাজ করতে যাব বা আমি এমন কোন যদি কাজ করে যেটা বড় ছোট হতে পারে তখনই আমি ইলাস্ট্রেটর ইউজ করব। আর যখন আমার মনে হয় যে আমি ফটো রিলেটেড কাজ করব এবং আমার অ্যাকুরেট রেজোলিউশন জানা আছে তখন আমি কি করব? ফটোশপ নিয়ে কাজ করব। আর এটা কাজ করার উদ্দেশ্যটা কি? যাতে আমার যে কাজটা বা আউটপুটটা সেটা যাতে আপনার একদম অ্যাকুরেট হয়, প্লাস হচ্ছে আমি যাতে এটাকে ওয়েটটা চিন্তা করে আমি যাতে কাজ করতে পারি, যেমন ওয়েবের যে কাজগুলো আছে এগুলো ওয়েট গুলো কাজ করতে হবে। সো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো আপাতত এখান থেকে আমি যেটা ইচ্ছে সেটা নিতে পারি, যেহেতু আমাদের কোনো আউটপুট নেই, আমাদের এখানে দরকার নেই, শুধু আমি এখান থেকে প্রিন্ট নিয়ে কাজ করতেছি
আমার এখানে যা আছে তাই করে আমি জাস্ট ক্রিয়েট ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করে দেখেন এখানে একটা পরিবর্তন আছে, অর্থাৎ ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে যে ইন্টারফেসটা আছে এটার মধ্যে কিছু পরিবর্তন আছে। পরিবর্তনটা কি? নাম্বার 1 হচ্ছে আর্টবোর্ডের একটা বিষয় ছিল যে আমি মাল্টি আর্টবোর্ড ইউজ করতে পারতাম। নাম্বার 2 হচ্ছে ব্লিডের একটা বিষয় ছিল, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু এখানে প্রিন্টের কাজ হয় না, আমি কি বুঝাতে পারছি কথাটা? প্রিন্টের কাজ যেহেতু হয় না বা হলেও খুব কম হয়, এজন্য কিন্তু ব্লিডটা সে অ্যাপ্লিট করে। আর যেহেতু প্রিন্টের জন্য আমাকে ব্লিড অ্যাড করতে হবে বা ইউজ করতে হবে, তখন এজন্য আমাকে ইলাস্ট্রেটরের মধ্যে ব্লিডটা দিয়ে দিচ্ছে। মানে দুইটার পার্থক্য কিন্তু আমি এখানেই বুঝে যাচ্ছি। বুঝতে পারছি কথাটা? এখানে আমি আর দেখেন ওই যে উপরে দেখেন মাল্টিপ্লেয়ার, এখানে আর্টবোর্ডের মধ্যে সিলেক্ট করলে এর ভিতরে হচ্ছে ওই ক্যানভাসটা এজ আর্টবোর্ড হিসেবে ওপেন হবে, কিন্তু মাল্টি আর্টবোর্ডের সিস্টেমটা এখানে দেয়। ইলাস্ট্রেটরের মধ্যে কিন্তু কি হতো, আপনার মাল্টি আর্টবোর্ড ইচ্ছা করলে আপনি 100 200 500 ইউজ করতে পারেন। এখানে একটা কথা বলে দিচ্ছি, একটা কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে হয়তো আপনাদের অ্যাসেসমেন্টের সময় এই কোশ্চেনটা আসতে পারে, যেটা আমি ইলাস্ট্রেটরে ছেড়ে আসছিলাম, যে ইলাস্ট্রেটর বা ফটোশপের মধ্যে আপনি মানে এট এ টাইম কয়টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? সেখানে আপনার সংখ্যা থাকে 10 100 10 100 1000 এরকম সামথিং। আর এখানে হচ্ছে 100 হবে। ঠিক আছে? 100টার বেশি আপনি আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন না। যদি আপনি চান আপনাকে এই হিসেবে কাজ করতে, যদি এর বেশি নেন তখন দেখা যাবে যে আপনি কাজ করতে পারতেছেন না বা আপনারটা অ্যাড করতে, অর্থাৎ ওর রেজুলেশন আছে, ওর একটা লিমিট আছে, লিমিট পর্যন্ত থাকতে হবে, তাহলে হচ্ছে কাজ করতে হবে। আমি যদি এখানে একটু ক্লিক করি, দেখেন 8 বিট 16 বিট 32 বিট, তাই না? এখানে একটা জিনিস বলে দেই, আমরা অনেকেই জানি যে আপনার আমাদের পিসি গুলোর মধ্যে একটা বিট ইউজ হয় না, যে আপনার ভাই কত 32 বিটের, আপনার কত 64 বিট। অ্যাকচুয়ালি বিট জিনিসটা কি সেটা আমরা জানি না, ম্যাক্সিমাম জানে না। বিটটা হচ্ছে আপনার যে প্রসেসর আছে না, তার একটা কোড, তার ভিতরে একটা কোড, বুঝতে পারছেন? তার একটা রেজুলেশন আছে যে এর ভিতরে সে বাইরে কাজ করবে না। যত বেশি রেজুলেশন, যেমন 32 বিটের যখন আপনি ইনস্টল করতেছেন তখন দেখবেন 64 ইনস্টল হচ্ছে না, মানে সফটওয়্যার গুলো ইনস্টল হচ্ছে না, তখন সে রিকমেন্ড করতেছে 64 বিটের আপনার উইন্ডোজ লাগবে। কারণ কেন? কারণ হচ্ছে তার একটা রেস্ট্রিকশন আছে। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এইখানে যে বিট গুলো ইউজ হয়, এই বিটটা যত বাড়াবেন আপনার ফাইল সাইজ তত ভারী হবে, এই বিটটা যত বাড়াবেন তত ফাইল সাইজটা ভারী হবে। বুঝতে পারছেন? কেমন কেন কেন সেটা একটু বলি। যেমন 64 বিটে যখন আপনি যাবেন, আপনার যে সফটওয়্যারগুলো ইউজ হতো সেগুলোর ফিচারটা অনেক বেশি এবং ইনস্টল হচ্ছে। বা এই যদি না হতো তাহলে 32 বিটে তো একই জিনিস ইনস্টল হওয়ার কথা ছিল। আমি বুঝতে পারছি কথাটা? আমি 32 বিটের মধ্যে যে সফটওয়্যারটা ইনস্টল করতে পারতেছি না, 64 বিটে ইনস্টল করতে পারতেছি। কেন? কারণ তার ফিচারটা আরো বেড়ে গেছে। এইখানে যে কাজটা করে, আপনি যদি বিটটা চেঞ্জ করেন তখন আপনার ওয়েটটা বেড়ে যায়। কারণ কেন? তার মধ্যে যখন আপনি 64 বিট দিবেন, তার পরিধি বাড়বে, তার রেজোলিউশন বাড়বে, আস্তে আস্তে সবকিছু বাড়তে থাকবে, এজন্য ওয়েটটা বেড়ে যায়। এটা আমি দেখাবো হচ্ছে আপনাকে ইমেজ সাইজে গিয়ে দেখালে আপনার খুব সহজে বুঝতে পারবেন আসলে কোথায় চেঞ্জ হচ্ছে। কোনটা? সফটওয়্যারের মধ্যে কিছু কিছু জিনিস ডিফল্ট অপশন দেওয়া থাকে যেগুলো হচ্ছে অলওয়েজ ইউজ হয়, যে এগুলো নিয়ে কাজ করার দরকার নাই, এর মধ্যে 8 বিট হচ্ছে একটা, অর্থাৎ এই বিট গুলো হচ্ছে একটা। বুঝতে পারছি? যদিও যেহেতু আপনাদের কিউরিওসিটি আছে, সো দ্যাট আমি আপনাদের একটা ইমেজ নিয়ে তখন দেখায় দেব, যখন ইমেজ নিয়ে কাজ করব তখন বুঝতে পারবেন অটোমেটিক্যালি কত চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি? এই বিষয়টা একটু খেয়াল রেখে কাজ করবেন। সো আমার এই যে বিষয়টা আছে, অর্থাৎ আমি এখান থেকে চাইলে কাজ করতে পারি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, একদম ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি এখানে নাম দিতে পারি, অর্থাৎ আমি আজকে যে কাজটা করাচ্ছি সেটার একটা নাম দিতে পারি। দেন হচ্ছে আমি উইথ এবং হাইটটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো উইথ এবং হাইটটা চেঞ্জ করে কাজ করতে পারি। আর এই যে অংশগুলো দেখতেছেন, এই অংশগুলোর মধ্যে ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি নিজেও কাস্টমস ভাবে যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। এই পাঁচটার মধ্যে হচ্ছে পরিমাপের এককগুলো দেওয়া আছে, এখান থেকে আমি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পাইকাস এগুলো সবগুলো চেঞ্জ করে কাজ করতে পারি। নরমালি যখন আপনি ফটোশপটা ওপেন করবেন তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এটার মধ্যে ডিফল্ট ভাবে পিক্সেলটা সিলেক্ট করা থাকে অটোমেটিকলি, বিকজ অফ আমি বারবারই বলছি এটা রেজোলিউশন নিয়ে রাস্টার ইমেজ নিয়ে কাজ করে, রাস্টার ইমেজের মেইন থিমটা হচ্ছে পিক্সেল। আর ইলাস্ট্রেটর যখন ওপেন করবেন তখন দেখবেন অটোমেটিকলি পয়েন্টস নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? এই হচ্ছে মেইন পার্থক্যগুলো। তা আমি চাইলে ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো যে কোনো অংশ নিয়ে কাজ করতে পারি। যখন আমি ওয়েব রিলেটেড কাজ করব অবশ্যই অবশ্যই পিক্সেল নিয়ে কাজ করবেন। যখন আপনি ওয়েব রিলেটেড কাজ করবেন আপনি ইঞ্চি নিয়েও কাজ করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। যেমন আমি এখন ওয়েবে ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন ওয়েবে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু চেঞ্জ হয়ে গেছে।
এর মধ্যে একটা চেঞ্জ হচ্ছে পিক্সেলেটেড হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে আমার এখানে রেজোলিউশনটা চেঞ্জ হয়ে গেছে এবং কালার কনসেপ্টটাও চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি কি করতে পারি, ইঞ্চি নিয়েও কাজ করতে পারি। যদি আমার প্রয়োজন হয় যে ইঞ্চি নিয়ে আমি কাজ করব, আমি ইচ্ছা করলে ইঞ্চি নিয়েও কাজ করতে পারি। আমার যে ওরিয়েন্টেশনটা আছে নিচে, সেই ওরিয়েন্টেশনের মধ্যে একটা হচ্ছে আপনার পোর্ট্রেট আর একটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ, আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে আর্টবোর্ডটা অলওয়েজ উঠিয়ে দিবেন, এই আর্টবোর্ডটা আমার প্রয়োজন হয় না, বুঝতে পারছি কথাটা। এই আর্টবোর্ডটা আমি কখনোই রাখবো না। জি বল, শেষ করি। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো যা ইচ্ছে তা নিয়ে কাজ করতে পারি। অ্যাজ ইউজুয়াল আমি এটাও কিন্তু করতে পারি যে আমার ক্লায়েন্ট আমাকে বলছে ইঞ্চি নিয়ে কাজ করতে বা মিলিমিটার নিয়ে কাজ করতে, আমি ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে মিলিমিটার নিয়েও কাজ করতে পারি। অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো যা ইচ্ছা তা চেঞ্জ করে আমি এখানে কাজ করতে পারি। তো এখানে যখন সবকিছু ঠিক থাকবে, একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। সাধারণত আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম তার নিচে যে আপনার আর্টবোর্ডটা থাকতো, অর্থাৎ যেখানে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করি, এটা ডিফল্ট ভাবে ব্ল্যাক ছিল। কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে যে ক্যানভাসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যেহেতু আমরা একটা ক্যানভাস নিয়ে কাজ করি, ক্যানভাসটা ইচ্ছে করলে আমি কালার চেঞ্জ করে কাজ করতে পারি। যেমন আমরা ছবিতে আমরা দেখি নীল রঙের পোস্টারের মধ্যে কাজ করতেছে, হোয়াইট কালার ইউজ করতেছে, ব্ল্যাক কালার ইউজ করতেছে, এইভাবে আপনি ইচ্ছে করলে এখানেও কালার চেঞ্জ করতে পারেন। যদি চেঞ্জ করতে চান জাস্ট একটা ক্লিক করবেন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার নিয়ে ওকে করে দিবেন, অটোমেটিকলি এখানে কালারটা চলে আসবে। এবং আমি যদি এখন ওপেন করি, আমার এখানে রেড কালার হিসেবে ওপেন হবে। আমি এখানে রাখলাম না, আপাতত হোয়াইট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এই হচ্ছে আমার অংশটা, এখানে আমার হাত দেওয়া দরকার নেই, এটা অটোমেটিকলি ডিফল্ট ভাবেই থাকবে, যা আছে যেমন আছে থাকবে। দেন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো একটা ক্রিয়েট করে ফেলবো। আমি আপাতত এখান থেকে লেটার মার্কটাই নিয়ে নিচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি যা আছে তাই নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কাজ করতেছি। ক্রিয়েটে যদি আমি ক্লিক করি, আমার সামনে এখন যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে একটা ক্যানভাস, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা ক্যানভাস। আচ্ছা, ক্যানভাসটা যখন আসবে, ক্যানভাসটার একদম ফার্স্ট যে বিষয়টা একটু খেয়াল করে দেখেন, আমার হাতের বাম পাশে যে অংশটা দেখতেছেন সেটা হচ্ছে টুল প্লেট, অর্থাৎ ফটোশপে কাজ করার জন্য যে টুলস গুলো ইউজ করা হয় সেই টুলস গুলো এখানে সুসজ্জিতভাবে আছে। একদম উপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে মেনু বার, নিচে যে অংশটা আছে সেই অংশটার নাম ছিল ইলাস্ট্রেটরের অপশন কন্ট্রোল প্যানেল, আর ফটোশপের মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে অপশন বার। এই জায়গাটার নাম হচ্ছে অপশন বার। আর হাতের ডান পাশে এই যে অংশটা ছিল, এই অংশটার নাম ছিল হচ্ছে প্লেট বার, তাই তো। এই অংশটার নাম ছিল প্লেট বার। এখানেও আপনি ইচ্ছা করলে প্লেট নিয়ে কাজ করতে পারবেন, তবে এখানে আমার এত প্লেট দরকার হয় না। এখানে যে মেইন প্লেটটা দরকার হয় তার নাম হচ্ছে লেয়ার। এখানে যে মেইন প্লেটটা দরকার হয় তার নাম হচ্ছে লেয়ার। এই লেয়ারটা আমি কোথায় পাবো, আমি সবকিছু ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি আমার মেনুতে গিয়ে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এখানে একটা অপশন দেখেন লেয়ার দেওয়া আছে, আমি জাস্ট লেয়ারে যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখবেন যখন আমি লেয়ারে ক্লিক করতেছি সে এই তিনটা জিনিস অটোমেটিকলি আপনার সামনে দিয়ে দিবে। একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে পাথ। কারণ আপনি যখনই কাজ করতে যাবেন, আপনার যখনই ফটোশপ নিয়ে কাজ করা দরকার, তখন এই তিনটা জিনিসই আপনার প্রয়োজন হয়, লেয়ার, পাথ, চ্যানেল। এই তিনটা জিনিসই বেশি প্রয়োজন, এছাড়া তেমন একটা প্রয়োজন হয় না। বাকিগুলো আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো সময় নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমার ইন্টারফেসের পরিচিতি, বা এই হচ্ছে অংশটা। এই ইন্টারফেসের মধ্যে আরো কিছু অপশন আছে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আমি একটু আগে বললাম যে আমার হাতের বাম পাশে যে অংশটা আছে তার নাম হচ্ছে টুল বার, হাতের উপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে অপশন বার, এর নিচে যে অপশনটা সরি মেনু বার, এর নিচে যে অপশনটা আছে তার নাম হচ্ছে অপশন বার। অপশন বারটার মধ্যে অ্যাজ ইউজুয়াল যেই অংশগুলো ইউজ হয়, আমি যখনই যেই টুলস নিয়ে কাজ করব, অটোমেটিকলি সেই টুলসেরই কিছু ফিচারস এখানে আপনাকে অ্যাড করে দেবে। হাতের ডান পাশে যে অংশটা আছে তার নাম হচ্ছে প্লেট বার। এই প্লেটের মধ্যে আমার যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার লেয়ার, চ্যানেল, পাথ। আপনি ইচ্ছা করলে পাথ আর লেয়ারও রাখতে পারেন, চ্যানেলটা পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন দেখিয়ে দিব। এই চ্যানেল লেয়ার প্লেটের মধ্যে অনেক কিছু আছে, একটু খেয়াল করে দেখেন, এখানে কাইন্ড লেখা আছে, এখানে কিছু অপশন দেওয়া আছে, আলাদা সিম্বল ইউজ করা আছে, এখানে ব্লেন্ডিং মোডের অপশন আছে, এখানে আপনার ওপাস এবং ফিল এর অপশন আছে, এখানে কিছু কাজ করার অপশন আছে। এবং এই জায়গায় একটা জিনিস খেয়াল করে দেখেন, আলাদা একটা অংশ আসছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং এটা লক করা আছে। এটাই হচ্ছে আসলে লেয়ার, এটাই হচ্ছে লেয়ার। এই সম্পর্কে আমি লেয়ার কি জিনিস, লেয়ার কেন ইউজ করা হয়, লেয়ার কত প্রকার ও কি কি, সব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। এরপরে খেয়াল করে দেখেন লেয়ার প্লেটের ঠিক নিচে এখানে কিছু ফিচার্স আছে, এই ফিচার্স দিয়ে আপনি কি করতে পারবেন, কিছু কাজ আছে আমাদের। আমি জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা লেয়ার প্লেটের এই ফিচার গুলো আমরা জানতে পারলাম। আচ্ছা, দ্বিতীয় যে অপশনটা ছিল, আমি যে তৈরি করার সময়, আমি এখানে যখন ক্যানভাসটা ক্রিয়েট করলাম, ক্যানভাসটা ক্রিয়েট করার সময় আমি আর্টবোর্ড ক্রিয়েট করি না। এখন আর্টবোর্ড নিয়ে একটা কোশ্চেন ছিল যে আমি আর্টবোর্ড ক্রিয়েট করলে কি এখানে আপনার লেয়ার নিয়ে কাজ করতে হয় না? এখানে আপনি একটা ডট ক্রিয়েট করবেন, সেটাও একটা লেয়ারে পরিণত হবে। উইদাউট লেয়ার এখানে কাজ করা যায় না।
এখন একটা কোশ্চেন থাকতে পারে তাহলে আর্টবোর্ডটা কেন দিলে, একটু খেয়াল করে দেখেন আমার এখানে লেখা আছে আনটাইটেল 1 এই অপশন এবং আরজিবি, আমি যখন ইলাস্ট্রেটরে করতাম তখন অটোমেটিক্যালি সিএমওয়াই কে থাকতো, তাই না? এখন আমি যদি এখান থেকে সিএমওয়াই কে ইউজ করে কাজ করি, দেখেন প্রিন্টে গেলাম, এখান থেকে সিএমওয়াই কে নিয়ে কাজ করলাম এবং এখানে আর্টবোর্ডটার মধ্যে ক্লিক করে আমি যেখানে আপনার ক্রিয়েটে করি, সে খেয়াল করে দেখেন কি করছে, সে কি ক্রিয়েট করছে, বুঝতে পারছি কথাটা? সরি আমি ওখানে 8 জিবি চলে আসছিল মনে হয় না? আচ্ছা এখান থেকে চেঞ্জ করে নেই আমি 8 জিবি জায়গায় আমি, সরি এখানে আপনার ওয়েবে আছে নাকি, সিএমওয়াই কে ইউজ করলাম এবং আর্টবোর্ডে ক্লিক করলাম, দেখেন আর্টবোর্ডে যখনই আমি ক্লিক করতেছি অটোমেটিক্যালি 8 জিবি চলে আসছে, তাই না? আচ্ছা এই 8 জিবি নিয়ে আমি দেখাচ্ছি, আমি এই যে একটু খেয়াল করে দেখেন আর্টবোর্ড লেখা আছে, এই হচ্ছে পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। এই যে আপনার কাজগুলো হচ্ছে সব একটা আর্টবোর্ড নামের একটা ফোল্ডারের ভিতরে হচ্ছে, এটা হচ্ছে পার্থক্য, আর কোনো কিছু না। এখানে আপনি বললাম তো যা করবেন তাই হচ্ছে একটা লেয়ার, এখানে হচ্ছে ডিরেক্ট ও হচ্ছে আর্টবোর্ডের আন্ডারে কাজ করতেছে, আর ও হচ্ছে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করতেছে, একদম ডিরেক্ট লেয়ার নিয়ে কাজ করতেছে। আপনি যখন এটাকে অ্যাড করতেছেন এই কর্নারটা ধরে কাজ করবেন, এই কর্নারটা ধরে ড্র্যাগ করবেন আর উপরে দেখেন একটা নীল হাওয়া আসতেছে, দেখছেন? এখন যখন ছাড়বেন তখন হচ্ছে অ্যাড হবে, এর আগে অ্যাড হবে না। আপনি যে কোনো কিছু এখানে যখন ধরে ড্র্যাগ করবেন এবং নীল রঙের একটা অপশন আসার পরে ছাড়বেন, এর আগে ছাড়লে আপনার এটা অ্যাড হবে না। একটু খেয়াল করে দেখেন আমি যখন ছাড়তেছি তখন নীল রঙের একটা অপশন আসতেছে, এটাকে বলা হয় ডকিং। ফটোশপের মধ্যে যখন আপনি একটা কাজ করবেন তখন আপনি একটা ডট ক্রিয়েট করছেন, একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। এরকম মনে করেন আপনি জাস্ট এই টাইপের একটা ডিজাইন করেন, মনে করেন আর কি, আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি একটা ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলাম, এই হচ্ছে আমার ফ্লায়ার ডিজাইন আসছে। এই যে ফ্লায়ার ডিজাইনটা করছেন, এই যে ফ্লায়ার ডিজাইনটা করা হয়েছে, এই ফ্লায়ার ডিজাইনের মধ্যে যতগুলো পয়েন্টস আছে সব মিলিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আনুমানিক এইখানেই মিনিমাম 150 থেকে 200 লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, তাই না? এখন 150 থেকে 200 লেয়ার যখন ক্রিয়েট হয়ে যাবে, এইখানে যখন আমি কাজ করব তখন এখানে সব লেয়ার আর লেয়ার থাকে না? কাজ করার সিস্টেম হচ্ছে পার্ট বাই পার্ট করা, বিশেষ করে ফটোশপের মধ্যে। ফটোশপের মধ্যে কাজ করার সিস্টেম হচ্ছে পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট কি? পার্ট বাই পার্ট হচ্ছে যখন আপনি হেডার নিয়ে কাজ করবেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় হেডার, ঠিক আছে? যখন আপনি বডি নিয়ে কাজ করবেন বডির একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, যখন ফুটার নিয়ে কাজ করবেন ফুটার নিয়ে কাজ করতে হয়। আর এই আর্টবোর্ডের যে বিষয়টা হয়, এই আর্টবোর্ডের যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার যে এখানে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করছেন না, আপনি লেয়ার ক্রিয়েট করছেন না, জাস্ট এখানে ক্লিক করেন একটা লেয়ারও দেখা যাবে না, সব ফোল্ডিং হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জিনিসটা দিয়ে দিবে জাস্ট। কিন্তু আমার এটা তো দরকার নেই, এটার ভিতরে কিন্তু সব লেয়ার, লেয়ার কিন্তু সব এটার ভিতরে। তখন আমাকে প্রথমে কাজ করতে হবে, এর মধ্যে ক্লিক করতে হবে, এটার ভিতরে আবার লেয়ার গুলো যেগুলো একটা একটা বাসে কাজ করবে। আর আমি যদি ডিরেক্ট যেটা যেটা কাজ করছে সেটা সেটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু খুব সহজে কাজ করতে পারি। সো এইটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। এক একজন হচ্ছে এক এক রকমের করতে ভালো লাগে, যেখানে আপনার অনেকে লেয়ার ক্রিয়েট করে দেন হচ্ছে জাস্ট ফোল্ড করে দেয়, ক্লিক করে দেয়, ফোল্ড হয়ে যায়, আর কিছু না। এই দুইটার মধ্যে পার্থক্য। সো অলওয়েজ আমরা কি করব, ডকুমেন্টস নিয়ে কাজ করব, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কিছু নাই। একটু খেয়াল করে দেখেন আমাদের যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে আপনার ফটোশপের একটা ক্যানভাস আমাদের সামনে আছে। এখন আমি এখানে কিছু ক্রিয়েট করব, ক্লিয়ার? এখন এই ক্রিয়েট করার আগে আমাকে আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, এই যে আমার হাতের ডান পাশে যে লেয়ার প্লেটের কথা বলছি, অ্যাকচুয়ালি লেয়ার প্লেটের কাজটা কি বা কেনই বা লেয়ার প্লেটটা ইউজ করতে হয়। ফটোশপের মধ্যে আপনি যাই ক্রিয়েট করেন না কেন, জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি, অর্থাৎ কোনো টুলস দিয়ে আপনি একটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। কারণ কেন? কারণ হচ্ছে লেয়ারের মেইন থিমটা কি বা লেয়ার কাকে বলে এটা হচ্ছে আগে আমাকে একটু জানতে হবে, ঠিক আছে? লেয়ারের মেইন ক্রিয়াটা হচ্ছে বা লেয়ার হচ্ছে একটা 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেলেটেড একটা অবজেক্ট, যার মাধ্যমে আমার যে কাজগুলো আছে বা যে অবজেক্টগুলো আছে সেগুলো যাতে স্টেপ বাই বা একটার সাথে আরেকটা না মিলে যায়। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি যে বললেন যে লেয়ার হচ্ছে 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেল, নাম্বার 1, যাতে আমার অবজেক্টগুলো বা আমার যে কাজগুলো আছে একটার সাথে আরেকটা না মিলে যায়। কারণ কি? কারণ হচ্ছে এখানে যেহেতু রাস্টার ইমেজ ইউজ হয়, অর্থাৎ নমনীয় কালার ইউজ হয়, নমনীয় কালার ইউজ হওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে যায়, একটার সাথে আরেকটা লেগে যায়, এই যাতে সেপারেট থাকে এজন্য প্রত্যেকটার জন্য আলাদা হচ্ছে লেয়ার ক্রিয়েট করতে হয়, বুঝতে পারছি? সো আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করব, কিভাবে লেয়ার ক্রিয়েট করব বা কিভাবে আমি অংশ ইউজ করব, এখানে আমার তখনই লেয়ার হবে যখন এখানে কোনো অবজেক্ট থাকবে, যাই করেন না কেন তখন অটোমেটিক্যালি একটা লেয়ার হবে। এক্ষেত্রে একটা কথা বলে দেই আপনাদেরকে,
যখনই আমরা নিউ একটা সফটওয়্যার ইনস্টল করব তখন আমাদের এই যে উপরে যে অপশন বার আছে এই অপশন বারটার মধ্যে একটু চেঞ্জ করে নিতে হয়। সেই চেঞ্জটা হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন, লেখা আছে অটো সিলেক্ট, এখানে লেখা আছে অটো সিলেক্ট এবং এখানে লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এই দুইটাকে অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবেন, এই দুইটাকে অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবেন। এখন হয়তোবা অনেক জায়গায় অনেক ট্রেনিং সেন্টারে এই দুইটাকে টিক চিহ্ন দেয় না, এর একটা কারণ আছে। সাধারণত যারা হচ্ছে ম্যানুয়াল টাইপের কাজগুলো করে যেমন CS6 CS4 ওনাদের এগুলো থাকে না, ওনাদের একটা থাকে না, ওনাদেরকে আলাদাভাবে এগুলো নিয়ে কাজ করতে হয়। কি কাজ করতে হয় সেটা একটু বলি। প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা এইখানে ফার্স্টে গিয়ে এই দুইটা অংশকে টিক চিহ্ন দিয়ে দিব। আমাদের কিন্তু দুইটা অংশের মধ্যে টিক চিহ্ন নাও থাকতে পারে, আমরা কি করব, আমরা দুইটার মধ্যে টিক চিহ্ন দিয়ে নিব। এখন আমি যদি এখানে কিছু ক্রিয়েট করতে চাই, একটু খেয়াল করে দেখেন আমার যে টুলবার আছে এই টুলবারের মধ্যে একদম প্রথম যে টুলসটা আছে সেই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। ক্লিয়ার? আমি এরপরে মানে এই মুভ টুলটা বা আরেকটা বিষয় জানার পর দেন হচ্ছে লেয়ার নিয়ে আরেকটু কথা বলবো আপনাদেরকে। ফার্স্ট অফ অল লেয়ার সম্পর্কে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে লেয়ার হচ্ছে 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেলেটেড অবজেক্ট, যার মাধ্যমে আমি কি করতে পারি, আমার অবজেক্ট গুলোকে বা শেপ গুলোকে বা কাজগুলোকে একটা থেকে আরেকটা যাতে আলাদা করতে পারি, এজন্য ইউজ করা হয়। এটা হচ্ছে লেয়ারের কাজ। এখন লেয়ারটাকে ইউজ করার জন্য বা লেয়ার আনার জন্য আমাকে কিছু অবজেক্ট ইউজ করতে হবে। এর জন্য আমাকে এই টুল প্লেটের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে একদম উপরে একটু খেয়াল করে দেখেন, আমি যখন মাউসটা নিব, এই মাউসটা নেওয়ার পর এখানে আমাকে দেখায় হচ্ছে একটা অপশন যার নাম হচ্ছে মুভ টুল এবং এর শর্টকাট হচ্ছে ভি। আমি যে কোনো টুলসেই থাকি না কেন অটোমেটিকলি যদি আমি ভি তে ক্লিক করি অটোমেটিকলি আমাকে কি করবে, মুভ টুলে কনভার্ট করে নিয়ে যাবে। এই মুভ টুলের কাজটা কি? মুভ টুলটা ইলাস্ট্রেটরের যে সিলেকশন টুলসটা ছিল সেই সিলেকশন টুলসের মতোই কাজ করে, বাট এখানে 80% কাজ করে, 100% কাজ করে। এখন কোশ্চেন থাকতে পারে 80% বলতে কি বোঝাচ্ছে? 80% বোঝাচ্ছে এই ইলাস্ট্রেটরে যেমন আমি শেপ বলেন, টেক্সট বলেন, পাথ বলেন, যা আছে সবকিছু আমি সিলেকশন টুলস দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু এখানে আপনার কি হয়, মুভ টুল দিয়ে আপনি শেপ জাতীয় যা আছে সবকিছু কাজ করতে পারবেন, কিন্তু পাথকে আপনি এটাকে সরাতে পারবেন না। তখন এই জায়গা হচ্ছে রেস্ট্রিক্টেড, এই জন্য 80% বলো। বুঝতে পারছি? এটাও আপনারা কি করতে পারবেন, এটা দিয়েও আপনি 5টা কাজ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে সিলেক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন, ডিক্রিজ ইনক্রিজ করতে পারবেন, স্কেলিং করতে পারবেন এবং রোটেট করতে পারবো। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমি সিলেকশন টুলসের মাধ্যমে যা যা করতে পারতাম এই মুভ টুলের মাধ্যমে করতে পারতাম। এখানে আরেকটা কথা বলে দেই, একটা কোশ্চেন থাকে আপনাদের অ্যাসেসমেন্টের মধ্যে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে যদি যেই টুলসটা আছে তার নাম হচ্ছে সিলেকশন টুল, আর ফটোশপের মধ্যে যে টুলসটা দিয়ে আমি কাজগুলো করতে পারি ওই টুলসের নাম কি, ওটাও বলে সিলেকশন টুল। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে মুভ টুল। বুঝতে পারছি কথাটা? এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল, অর্থাৎ মুভিং করার জন্য এই টুলসটা ইউজ করা হয়। সেম একই কাজ, সিলেক্ট করা, মুভ করা, তারপর হচ্ছে আপনার ডিক্রিজ ইনক্রিজ করা, রোটেট করা, দেন হচ্ছে স্কেলিং করা। ঠিক আছে? যে সিলেকশন টুলে যে কাজগুলো করতো ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে সেম একই কাজগুলো এখানে করে। এখন চলেন এই যে মুভ টুলটা জানলাম আমরা, এটার মধ্যে যদি রাইট বাটন ক্লিক করি একটু খেয়াল করে দেখেন লেখা আছে আর্টবোর্ড টুলস। এই আর্টবোর্ড টুলসটা কি কাজ করে? যখন আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব তখন আপনাদেরকে এই আর্টবোর্ড টুলসটা নিয়ে দেখিয়ে দেব, অর্থাৎ কাজ অনুযায়ী যদি আমি দেখাই তাহলে আপনাদের মনে থাকবে ভালো। আপাতত আমরা ধরে রাখি হচ্ছে এখানে আপনার মুভ টুলের কথা। এরপর আমাদের যে টুলবার আছে একদম টুলবারে দেখেন একদম নিচে এখানে দেখেন একটা টুলস আছে যার নাম হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুল। অলরেডি আমরা এই রেক্টেঙ্গুলার টুলটা জানি, অর্থাৎ এই টুলসটা সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে। এই টুলসটা সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে। এই একদম প্রথম যে টুলসটা আছে তার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। আমি যদি এর মধ্যে ক্লিক করে ড্র্যাগ করি অ্যাজ ইউজুয়াল আমার রেক্টেঙ্গুলার মতো একটা অপশন চলে আসবে। একটু খেয়াল করে দেখেন আমি যখনই এখানে প্রেস করতেছি আমার সামনে কিছু অংশ চলে আসতেছে, তাই না? এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম এবং সবচেয়ে একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছি? যখনই আমি ক্রিয়েট করব এখানে আমার একটা অংশ ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এখন এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতে চাই, আমি ইচ্ছে করলে রাউন্ডেড রেক্টেঙ্গুলার ক্রিয়েট করব। বারবার কিন্তু এটা চলে আসতেছে, তাই তো? এটা এখানেই থাকুক, আমি এখানে রাখি। এটা কি কাজ করে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এরপর যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করি ইলিপসের মধ্যে ক্লিক করে যদি ড্র্যাগ করে আমি ইলিপস ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ফটোশপের ইলাস্ট্রেটরের মধ্যে আমি যা যা করতে পারতাম পলিগনার যদি আমি করি পলিগনার নিয়েও আমি কাজ করতে পারতাম, তা আমি করতে পারবো। তবে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে একটা টুলস ছিল স্টার্ট টুলস, তাই না? আরেকটা ছিল ফেয়ার টুলস, কিন্তু এখানে দেখেন একটু চেঞ্জ আছে। সেই চেঞ্জটা হচ্ছে এখানে লেখা আছে লাইন টুল, আর ইলাস্ট্রেটরের মধ্যে লাইন টুল নামে একটা টুলস ছিল।
আমি যদি এই লাইন টুলের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি ড্র্যাগ করি, আমি ইচ্ছা করলে এখানে একটা লাইন টুল ইউজ করতে পারি। তবে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। ইলাস্ট্রেটরের লাইন টুল আর ফটোশপের লাইন টুলের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি জানেন? ইলাস্ট্রেটরের লাইন টুলটা ইউজ হতে হচ্ছে আপনার অ্যাজ এ স্ট্রোক হিসেবে, ওখানে ইউজ হতে অ্যাজ এ স্ট্রোক হিসেবে। যখন আমি ইউজ করতাম তখন স্ট্রোক দিয়ে কাজ করতো না, অর্থাৎ পাথ নিয়ে কাজ করতো। এখানে কিন্তু এটা পাথ না, এটা হচ্ছে শেপ। এটাকে আপনি ইচ্ছে করলে বড় ছোট করে মানে উইথ করতে পারবেন, হাইট করতে পারবেন, অর্থাৎ এটা শেপ নিয়ে কাজ করে, এটা পাথ না। বুঝতে পারছি? এরপরে হচ্ছে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে কাস্টম শেপ টুলস। এই একটা টুলস আছে, এই টুলসটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে এই যে পলিগনার টুলসটা আছে, বা আমার তো এখানে স্টার টুলস নাই, যদি আমার কখনো প্রয়োজন পড়ে স্টার টুলস, তখন আমি কি করব? আমি কি বুঝতে পারছি কথাটা? যদি আমার প্রয়োজন পড়ে স্টার টুলস, তখন আমি কি করব? তখন আমাকে পলিগনার দিয়ে আপ অ্যারো আর ডাউন অ্যারো ইউজ করলে কিন্তু এখানে কোনো কিছু হচ্ছে না। আমি বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আমি যদি আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ করে স্টার টুল তৈরি করতে চাই, তখন কিন্তু হচ্ছে না। আমাকে স্টার টুল ক্রিয়েট করে নিতে হবে। বুঝতে পারছি কথাটা? আমি আমার প্রয়োজন মতো ক্রিয়েট করে নিয়ে কাজ করব। এই বিষয় নিয়ে আপনাদের সাথে আরো ডিটেইলস আলাপ করব আমি। তো এখানে একটু যাচ্ছি, এখানে গিয়ে একদম লাস্ট যে বিষয়টা আছে, অর্থাৎ কাস্টমস টুলস এর যে অপশনটা আছে, এই কাস্টম শেপ টুলের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার কোনো ধরনের শেপ দেখাচ্ছে না। দেখাচ্ছে কি? কিন্তু এই অংশটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, আমার যেই অপশন বার আছে, এই অপশন বারের মধ্যে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা গাছের মতো একটা অপশন আসছে। অ্যাকচুয়ালি এখানে যে কাজটা করে সেটা হচ্ছে কাস্টম শেপ টুল ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার কাস্টম ভাবে কিছু শেপ ক্রিয়েট করা আছে, সেই অংশগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আরেকটা কথা বলে দেই, আমি জাস্ট যদি এইখানে অংশটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে কিছু অপশন দেখাবে, মাত্র 1 2 3 4টা দেখাচ্ছে। আপনি যদি এই গিয়ার আইকনে ক্লিক করেন এবং এখানে যদি আমি দেই যে আপনার অ্যাডভান্স অপশনগুলো দেই, তাহলে আপনার চলে আসবে। দেখেন রিস্টোর ডিফল্ট শেপ, আমি যদি ক্লিক করি, ওকে যদি ক্লিক করি, আমার এখানে আরো অনেকগুলো চলে আসছে। একটু আগে ছিল 5টা। আমি যদি আপনার ডিফল্ট শেপে ক্লিক করি, আমার এখানে অটোমেটিকলি বাকিগুলো সব চলে আসবে। এগুলো আসলে কি? এখন এখানে আছে কি, এখানে আছে কি সে সম্পর্কে আমার একটু জানা দরকার। আমি জাস্ট এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি, পরে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিলিট করতেছি, কি করতেছি, এভরিথিং আমি দেখাবো আপনাদেরকে। আমি শেপ টুলে যাচ্ছি, শেপ টুলে গিয়ে কাস্টম শেপ টুলে ক্লিক করলাম। এখানে হচ্ছে গাছের মতো একটা অপশন আছে। আমি যদি এখন ড্র্যাগ করি, সে আমাকে একটা গাছ তৈরি করে দেবে, এবং এটা সম্পূর্ণ কিন্তু শেপের মাধ্যমে তৈরি করা। এটা সম্পূর্ণ একটা শেপ। বুঝতে পারছি কথাটা? আমি যদি ক্লিক করি, দেখেন এটা আপনার সম্পূর্ণ শেপ। বুঝতে পারছি কথাটা? আবার যদি এখানে যাই, এখান থেকে যদি আমি কাস্টমসে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি আমি লিফট চাই, আমি যদি লিফটে যদি ক্লিক করি, এখানে সবগুলো আছে। অর্থাৎ আমার যেমন স্প্রে টুল বা অংশের মধ্যে ছিল না সিম্বল স্প্রে টুলের মধ্যে, এরকমই আপনার এখানে আপনার রেডি করা আছে। সবগুলো হচ্ছে আপনার পাত দিয়ে তৈরি করা। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, ইউজ করতে পারবেন। যে কোনো জায়গায় আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। এগুলো সবগুলো কিন্তু পাত দিয়ে তৈরি করা। দেখেন এর সব হচ্ছে পাত দিয়ে তৈরি করা, সো দ্যাট আমার এখানে কোনো ধরনের পরিবর্তন হয়। এরকম অ্যাভেলেবেল আছে, আপনার যা চান আপনার এখানে দরকার আছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, ওরা এখানে কেন দিচ্ছে? আমি একটু আগে বলছিলাম বা ফার্স্টের দিকে বলছিলাম যে আমরা সাধারণত জানি এটা হচ্ছে ওয়েব রিলেটেড কাজ করে, তাই তো? ওয়েব রিলেটেড কাজ করে, এবং ওয়েবের মধ্যে এরকম অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হতে পারে। তখন আপনি কি করতে পারবেন? এখান থেকে কাস্টম শেপ গুলো নিয়ে কাজ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, সো আমি আপনাদের সাথে এগুলো নিয়ে আরো একটু আলাপ করব। আপাতত হচ্ছে রেক্টেঙ্গুলার টুলসটা নিয়ে এখানে একটা ক্লিক করতেছি। একটু খেয়াল করে দেখেন, এই যে রেক্টেঙ্গুলার টুলসটা নিয়ে ক্লিক করতেছি, আমার এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তাই তো? আমার এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন লেয়ার যে ক্রিয়েট হয়ে গেল, আমি কিভাবে বুঝবো এটা শেপ লেয়ার? বুঝার ওয়ে কি? এখানে যে এটা শেপ লেয়ার, এটা বুঝার ওয়ে কি? এটার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমরা একদম উপরে যে অংশটা আছে, লেয়ার উপরের অংশটা আছে, এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে, 1 2 3 4 5। এটা কি? এটা হচ্ছে লেয়ার 5 ধরনের হয়, লেয়ার 5 প্রকার। বুঝতে পারছি কথাটা? আমরা ফার্স্টে হচ্ছে একটু আগে আলাপ করছিলাম যে লেয়ার কি জিনিস। লেয়ার হচ্ছে আপনার 100% ট্রান্সপারেন্ট একটা অবজেক্ট, যেখানে আমার শেপটা থাকে। কেন থাকে? যাতে আমি আমার অবজেক্ট গুলো বা আমার শেপ গুলোকে বা আমার ডিজাইন গুলোকে আমি আলাদা করতে পারি। নাম্বার 2 হচ্ছে লেয়ার কত প্রকার? লেয়ার হচ্ছে 5 প্রকার। 5 প্রকার কি কি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি। একদম প্রথম যে টুলসটা আছে বা প্রথম যে আপনার লেয়ারটা আছে, এই লেয়ারটার নাম হচ্ছে পিক্সেল লেয়ার। পিক্সেল লেয়ার কি জিনিস সেটা সম্পর্কে আপনারা জানার জন্য আমি জাস্ট আপনাদের কাছে একটু ওপেন করে দেখাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আরো ডিটেইলস আলাপ করব। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কাজগুলো করা আর কি। সাপোজ মনে করেন এই ইমেজটা নিলাম আমি,
এই ইমেজটা নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে দেখেন দুইটা লেয়ার আসছে, তাই না? আমার এখানে এখন দুইটা লেয়ার আছে। এরপর খেয়াল করে দেখেন, আমি এখান থেকে জাস্ট একটু লিখে নিচ্ছি, আপনি এই বিষয়গুলো নিয়ে আবার সব পরে করবো আপনাদের সাথে। আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমার এই যে আর্টবোর্ডটা দেখতেছেন, সরি আপনার ক্যানভাসটা দেখতেছেন, এই ক্যানভাসের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন শেপ তৈরি করছি আমি, তাই না? জাস্ট আমি বোঝানোর জন্য যে লেয়ার কত প্রকার, যে বললাম যে 5 প্রকার লেয়ারের কথা বললাম, সেই বিষয়গুলো আপনাদের জানার জন্য। নাম্বার 1 হচ্ছে একদম নিচে থেকে যদি আসি, একটু খেয়াল করে দেখেন, আমার যে এখানে একটা লেয়ার ক্রিয়েট করা আছে, তার একটা সিম্বল আছে, দেখছেন? এখানে একটা সিম্বল আছে, এই সিম্বলটার সাথে এখানের কোন সিম্বল মিলতেছে কিনা দেখেন। এখানে এই যে সিম্বলটার সাথে মিলতেছে, তাই না? আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই, তখন এটার মধ্যে লিখবেন, লেখা আছে ফিল্টার ফর শেপ লেয়ার, অর্থাৎ এই লেয়ারটার নাম হচ্ছে শেপ লেয়ার। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার ডিজাইনের মধ্যে এই সিম্বলটা যেখানেই দেখবেন, এটা মনে রাখবেন যে এটা হচ্ছে একটা শেপ লেয়ার। বুঝতে পারছি? এটা মনে রাখবেন, এটা হচ্ছে একটা শেপ লেয়ার। নাম্বার 2 হচ্ছে এই যে আপনার একটা সিম্বল দেখতেছেন, এই সিম্বলটার সাথে এখানে কোনো সিম্বল মিলতেছে কিনা দেখেন। এই যে লাস্ট যে অংশটা আছে, এটার সাথে এটা মিলতেছে। বুঝতে পারছি? এটা আছে, এটার সাথে এটা মিলতেছে। এটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট লেয়ারের কাজটা কি, কিভাবে কাজ করে, এটা ডিটেইলস আপনাদের সাথে আলাপ করা হবে। জাস্ট আমি আপনাদের সাথে লেয়ার গুলো পরিচয় করায় দিচ্ছি। নাম্বার 3 হচ্ছে আমি যদি একটু এইখানে যাই, দেখেন এখানে টি নামের একটা অপশন দেওয়া আছে, দেখছেন? অর্থাৎ সিম্বলটা হচ্ছে টি, এই টি এর সাথে এখানে মিলতেছে এই টিটা, এটার নাম হচ্ছে টাইপ লেয়ার। এই লেয়ারটার নাম হচ্ছে টাইপ লেয়ার। আর এখানে একটা অপশন দেওয়া আছে, দেখেন ফিল্টার ফর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এটার সাথে তো কোনোটা মিলতেছে না, এটার সাথে মিলবে হচ্ছে এই অংশটা, এটার সাথে মিলবে হচ্ছে এই অংশটা, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। যখনই দেখবেন যে আপনার কোনো ডিজাইনের সাথে এক্সট্রা কোনো অংশ, অর্থাৎ এক্সট্রা কোনো অবজেক্ট অ্যাড করা আছে, লেয়ার একটা পার্ট অ্যাড করা আছে, তখনই মনে করবেন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে অন্য কিছুর মধ্যে এরকম টাইপের ডিজাইন দেখতে পারি, ওগুলো কিন্তু হবে না। কেন হবে না সেটাও ডিটেইলস জানাবো, আমি জাস্ট আগে আপনাদের সাথে লেয়ারের পরিচয় করাই দিচ্ছি। আর এরপর একটু খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন আছে যার কোনো সিম্বল দেখা যাচ্ছে না, দেখছেন? কোনো সিম্বল দেখা যাচ্ছে না। এই সিম্বলটা যেহেতু দেখা যাচ্ছে না, আর অলরেডি আমরা এই 4টা লেয়ারই পেয়ে গেছি, এই লেয়ারটার নাম হচ্ছে আপনার পিক্সেল লেয়ার। অর্থাৎ আপনি যদি কোথাও থেকে কোনো ইমেজ ইউজ করে কাজ করেন, ওই লেয়ারটা হবে হচ্ছে আপনার পিক্সেল লেয়ার হিসেবে গণিত হবে। অর্থাৎ আপনি ইমেজ টাইপের যাবতীয় যত আপনার লেয়ার থাকবে, সবগুলো লেয়ারের অংশই হচ্ছে ইমেজ লেয়ার। বুঝতে পারছি কথাটা? পিক্সেল লেয়ার, এই জিনিসটা মাথায় রাখবেন। তো লেয়ার কত প্রকার? লেয়ার হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে পিক্সেল লেয়ার, নাম্বার 2 হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, নাম্বার 3 হচ্ছে শেপ লেয়ার, নাম্বার 4 হচ্ছে টেক্সট লেয়ার বা টাইপ লেয়ার, নাম্বার 5 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। বুঝতে পারছি কথাটা? এই 5টা জিনিস জানবো। আর যেহেতু আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে এখন আমরা বুঝতেছি না, সো দ্যাট আমি যেই অপশনটা জানবো, এই সিম্বলটা যে অংশের মধ্যে থাকে ওটার নাম হচ্ছে পিক্সেল লেয়ার, সরি আপনার শেপ লেয়ার। এই সিম্বলটা যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট লেয়ার। এই সিম্বলটা যেটার মধ্যে থাকবে এটা হচ্ছে টেক্সট লেয়ার, সরি আপনার ইমেজ লেয়ার। অর্থাৎ যে কোনো ইমেজ টাইপের লেয়ার হলে, ইমেজ যদি থাকে ওই যে লেয়ারটার মধ্যে থাকবে ওটার নাম হচ্ছে পিক্সেল লেয়ার। আর যেটার মধ্যে লেখা থাকবে সেই লেখাটার নাম হচ্ছে টাইপ লেয়ার বা টেক্সট লেয়ার। আচ্ছা, এই যে লেয়ার গুলো যে দিল, এই লেয়ার গুলো উপরে ইউজ করার কারণ কি, দেখানোর কারণ কি?
কারণ হচ্ছে আপনি ইচ্ছে করলে এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। কিভাবে ফিল্টারিং করবেন, আমি ফার্স্টের দিকে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে যখনই আমি ডিজাইন কনসেপ্ট করব, যখনই আমি ডিজাইন কনসেপ্ট করতে যাব, তখন দেখেন আমি মাত্র কয়েকটা অ্যাড করছি, এখানে কিন্তু অলরেডি 5-7টা লেয়ার চলে আসছে, তাই না? তো যখনই আমি এই রিলেটেড কাজ করব, তখন দেখবেন অটোমেটিকলি আমার অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, তাই তো? মিনিমাম মনে করেন 100-150 লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে লেয়ারগুলো যে আছে, এই যে লেয়ারগুলো যে ক্রিয়েট হলো, এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনি যে হ্যালো কথাটা লিখছিলেন সেই হ্যালো কথাটার মধ্যে একটু চেঞ্জ করা দরকার। বুঝতে পারছি? হ্যালো কথাটার মধ্যে একটু চেঞ্জ করা দরকার। তখন আমি কি করব? তখন আমাকে কি করতে হবে, এভাবে একটা একটা করে লেয়ার খুঁজতে হবে যে হ্যালো কথাটা কোথায়, তাই তো? কারণ লেয়ার সিলেক্ট না করে বা আপনি যদি অ্যাড করতে চান তখন দেখা যাবে হবে না, বা আপনার এটাকে অ্যাড করতে অনেক সময় লাগবে। হয়তো একটা বলতে পারেন আমি ইচ্ছা করলে লেয়ারটা এখানে ক্লিক করলে তো হয়ে যাবে, যে আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, করতে পারবেন, কিন্তু আনফরচুনেটলি কোনো কারণে আপনার সিলেক্ট হচ্ছে না বা খুঁজে পাচ্ছেন না। তখন আমি হ্যালো কথাটা খুঁজতে চাচ্ছি, তখন আপনি চাইলে আপনার লেয়ারকে ফিল্টারিং করতে পারবেন। লেয়ার ফিল্টারিং কি জিনিস? লেয়ার ফিল্টারিং হচ্ছে, যেমন আমি কোনো যদি ফিল্টার করি, কি জিনিস করি, যে আমার অনেকগুলো ময়লা টয়লা পানি আছে, আমরা যদি ফিল্টারের মধ্যে দেই, দেখবেন যে ওগুলো সব ফিল্টারিং হয়ে একদম অরিজিনাল পানিটা বের করে দিচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে আপনি যদি আপনার টেক্সট লেয়ার গুলোকে বের করে নিতে চান, জাস্ট এই অংশটার মধ্যে একটু ক্লিক করেন, এই যে টাইপ লেয়ারের টিটার মধ্যে ক্লিক করেন, অটোমেটিকলি দেখেন আপনার এখানে মাত্র 2টা লেয়ার শো করতেছে, অর্থাৎ জাস্ট টাইপ লেয়ার গুলো শো করবে, বাকিগুলো অটোমেটিকলি হাইড হয়ে যাবে। এখন আপনি যদি এবারে ডাবল ক্লিক করেন, করে যদি হ্যালোর জায়গায় অন্য কিছু যে আমি দিয়ে দেই, যদি আমি ক্লিক করি, দেখেন এটা আপনার কাজ হচ্ছে কিনা, অর্থাৎ এখানে আপনার কাজ হচ্ছে কিনা, দেখেন এখানে কোনো কাজ হচ্ছে কিনা। বুঝতে পারছেন? এখানে কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না। আপনি যদি এটার নামটা চেঞ্জ করেন, এখানে কোনো কাজ হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করছে, এখানে কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না। কারণ কেন জানেন? এটা হচ্ছে আপনার লেয়ারের নাম চেঞ্জ করলেন, এখানে কিন্তু চেঞ্জ করেন না, এটা হচ্ছে আপনার লেয়ারের নেম চেঞ্জ করছেন। বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে কি হবে কিনা, না এখানে হবে না, এটা হচ্ছে লেয়ারের নামটা চেঞ্জ করলেন। আগে ছিল হ্যালো নামের একটা অপশন, এখন আপনি ডিজাইন নামে দিয়ে করছেন। এখন যদি কোনো কারণে আপনি চেঞ্জ করতে চান, তখন আপনাকে এইখানে ক্লিক করে কাজ করতে হবে, অর্থাৎ আমি এটা ধরতে পারলাম, ধরার পর আমি এখান থেকে হ্যালোর জায়গায় ডিজাইন দিয়ে দিব। আমি কি বুঝাতে পারছি বিষয়টা আপনাদেরকে? আর যখন আমার একটু খেয়াল করে দেখেন, যখন ফিল্টার অবস্থায় থাকবে তখন এখানে একটা রেড অপশন হয়ে যাবে, রেড অপশন হয়ে যাবে। যদি আমি এখান থেকে আগের অপশনে ফিরে দিতে চাই, জাস্ট যেটাকে ফিল্টার করা হয়েছিল সেটাকে ডিলিট করেন, মানে ক্লিক করেন, অটোমেটিকলি আগের জায়গায় আপনি চলে আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন যদি আপনি শেপ লেয়ার গুলোকে আনতে চান, জাস্ট শেপ লেয়ারে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি শেপ লেয়ার গুলো আপনার সামনে। আবার যদি আপনি ইমেজ লেয়ারে ক্লিক করেন, ইমেজ লেয়ারটা সামনে, বা পিক্সেল লেয়ারটা সামনে। আপনি যদি চান অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আনতে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করেন, আপনার এটা চলে আসবে। এখন কোশ্চেন থাকতে পারে, এটা করে আমার লাভটা কি হচ্ছে? এটা করে আপনার লাভটা হচ্ছে আপনি জাস্ট আপনার লেখাগুলোকে দেখতে পারলেন, দেন হচ্ছে সিলেক্ট করলে অটোমেটিকলি এটা সিলেক্টেড এবং এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, অর্থাৎ ধরতে সুবিধা হচ্ছে এই। তো যে আপনার যদি ইচ্ছা হয়, আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন। এই যে আমার যে লেয়ার গুলো আমি ড্র্যাগ করতেছি, দেন হচ্ছে ক্রিয়েট হচ্ছে, আমি একটা লেয়ার ড্র্যাগ করতেছি, যে কোনো একটা কিছু ড্র্যাগ করতেছি, একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, তাই না? এখন আমার যদি প্রত্যেকটা বিষয়ে লেয়ার ক্রিয়েট করার পর পরে একটা লেয়ার ক্রিয়েট হয়, কখনো যদি আমার প্রয়োজন পড়ে যে আমি একটা নিউ লেয়ার লাগবে, অর্থাৎ যেটার মধ্যে কোনো কিছু আপনার শেপ বা কিছু থাকবে না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক লেয়ার লাগবে, তখন কি আমি ক্রিয়েট করতে পারবো কিনা? এই বিষয়টা ছিল হচ্ছে ক্রিয়েটিং নিউ লেয়ার। যে আমি যখন একটা কিছু তৈরি করতেছি তখন হচ্ছে আমার একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কোনো অবজেক্ট থাকবে না, কোনো টেক্সট থাকবে না, অর্থাৎ কোনো কিছু থাকবে না, একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করতে পারবো কিনা? জি, আপনি সেটাও পারবেন। আর সেটার ইউজ করার জন্য 3টা ওয়ে আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন, আমার যে লেয়ার প্লেটটা আছে সেই লেয়ার প্লেটের ট্রেসবিন যেটা আছে, ট্রেসবিনের পাশে একটা অপশন আছে যার নাম হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার কি হবে, এখানে একটা লেয়ার ক্রিয়েট হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, লেয়ারটা ওইখানেই ক্রিয়েট হবে যে লেয়ারটা সিলেক্ট থাকবে তার উপরে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমার লেয়ারটা যে সিলেক্ট, এটা বুঝবো কিভাবে? একটু খেয়াল করে দেখেন, এই লেয়ারটা হচ্ছে একটু অ্যাশ কালার টাইপের, বাকিগুলো একটু ডার্ক অ্যাশ কালার টাইপের। আমি যেটার মধ্যে ক্লিক করতেছি ওইটা হচ্ছে অ্যাশ কালার টাইপের হয়ে যাচ্ছে, হালকা অ্যাশ। আর যখন আমি ক্লিক করতেছি না, ওটা হচ্ছে ডার্ক অ্যাশ হয়ে যাচ্ছে, তাই তো? তো যেই লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারটার উপরে হচ্ছে নিউ আরেকটা লেয়ার
ক্রিয়েট হবে। এটা হচ্ছে আপনার শেপ হইতে পারে, এটা হইতে পারে ব্ল্যাঙ্ক লেয়ার, যে কোনো লেয়ার। এটা এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। আমি যখনই একটা লেয়ার ক্রিয়েট করব, যখনই যে কোনো টাইপের একটা শেপ লেয়ার ক্রিয়েট করতেছি, একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করতেছি, একটা টেক্সট লেয়ার ক্রিয়েট করতেছি, যা ইচ্ছা তা, বুঝতে পারছি? আমার যে লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারটা ঠিক উপরে হবে। একদম যদি কোনো লেয়ার সিলেক্ট না থাকে তাহলে একদম উপরে হয়ে যাবে, আর যদি মনে করেন এই লেয়ারটা সিলেক্ট থাকে তাহলে ঠিক এর উপরে হবে। আমরা অনেক সময় দেখা যায় কি একটা কাজ করতেছি, একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, একটা লেয়ার ক্রিয়েট করলাম, কিন্তু লেয়ারটা যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আমার তো প্রয়োজন ছিল উপরে, কিন্তু আনফরচুনেটলি লেয়ারটা খুঁজে পাচ্ছি না। কেন? কারণ আমার এই লেয়ারটা সিলেক্টেড ছিল, বা হয়তো বা নিচের 40-50 নাম্বার লেয়ারটা সিলেক্ট ছিল। এজন্য ওই 40 নাম্বার বা 50 নাম্বার লেয়ারের পরেই হচ্ছে ওই লেয়ারটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ যেই লেয়ারটা সিলেক্ট থাকবে ওইটার উপরেই হবে। এজন্য আমি যখনই একটা লেয়ার ক্রিয়েট করব, আমি যদি নরমাল এটাকে ডিসিলেক্ট অবস্থায় রাখি, রেখে যদি ক্রিয়েট করি, দেখেন সে সবার উপরে হচ্ছে। আর যদি আমি এইখানে এটাকে সিলেক্ট রেখে ক্লিক করি, দেখেন এটার উপরেই হচ্ছে। বুঝতে পারছি কথাটা? সো আমি লেয়ার, নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি তিন ভাবে। একটু খেয়াল করে দেখেন, আমি ফার্স্ট যেটা করব, আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম, এখানে খেয়াল করে দেখেন একটা নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে আসলে ঘটনা কি। এই যে দেখেন, এই যে লেয়ারটা দেখতেছেন, লেয়ারটার পিছনে দেখেন পিক্সেল দেখা যাচ্ছে, লেয়ারটার পিছনে পিক্সেল দেখা যাচ্ছে। কারণ কেন জানেন? কারণ হচ্ছে আমরা যখন প্রথম ক্যানভাসটা ক্রিয়েট করতেছিলাম, সেখানে একটা কালার নিলাম না, সাদা একটা কালার নেওয়া হয়েছে না? এই কালারটা হচ্ছে, অর্থাৎ আপনার এটা হচ্ছে মেইন লেয়ার, সরি এটা হচ্ছে মেইন ক্যানভাস, এর উপরে হচ্ছে সাদা একটা প্রলেপ আছে। বুঝতে পারছি? এটার উপরে হচ্ছে সাদা একটা প্রলেপ আছে, অর্থাৎ কালার ওয়াইজ একটা প্রলেপ আছে। আমি যদি অ্যাকচুয়ালি লেয়ার, কিন্তু এইটা অ্যাকচুয়ালি লেয়ার হচ্ছে এটা, যার পিছনে হচ্ছে পিক্সেল অংশগুলো তৈরি করা। কয়টা ক্লিক করতেছি একটু দেখেন তো কয়টা করছে। এই হচ্ছে আমার পিক্সেল গুলো দেখা যাচ্ছে। তো আমি চাইলে ইচ্ছে করলে এইখানেও কাজ করতে পারি। ঠিক আছে, এখানেও কাজ করতে পারি। আরেকটা কোশ্চেন আছে, এই যে লেয়ার গুলো যে ক্রিয়েট হচ্ছে, এই লেয়ার গুলোর আকৃতি এরকম কেন? আমি প্রথমে যখন লেয়ারটা ক্রিয়েট করব, একদম ফার্স্ট যখন ক্যানভাসটা ক্রিয়েট করব আর কি, সেই ক্যানভাসটা যেমন ক্রিয়েট করবে, সে যদি আপনার 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি হয়, বাকি লেয়ারগুলো সবগুলো 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। অর্থাৎ আপনার ক্যানভাসের যা থাকবে অ্যাজ ইউজুয়াল আপনার লেয়ারগুলো তাই হবে, এই আগের মতো, ওই যে আপনার ইলাস্ট্রেটরের মতো। নিউ আর্টবোর্ড যখন ক্রিয়েট করে, সেটা কি করে, সেম আর্টবোর্ডটার মতোই হয়। এটাকে কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন না, এইখান থেকে করতে পারবেন না, আরেকটা ওয়ে আছে। সো আমি প্রথমে যে লেয়ারটা ক্রিয়েট করব, ওই লেয়ারটার মধ্যে যেই পরিধিটা থাকবে, ওই অংশটা থাকবে, ওইটাই হচ্ছে আপনার ইউজ হবে, বাকিটা আপনার হবে না। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমার একটা পিক্সেল আছে, অর্থাৎ একটা ইমেজ আছে, এই ইমেজটার চারপাশে দেখেন আপনার পিক্সেল গুলো দেখা যাচ্ছে, দেখছেন? এই যে আপনার অংশটা দেখতেছেন, এটার চারপাশে হচ্ছে আপনার পিক্সেল গুলো দেখা যাচ্ছে। অর্থাৎ আমি একটা কথা বলছিলাম যে 100% ট্রান্সপারেন্ট একটা পিক্সেল লেয়ারের কথা বলছিলাম না? কোনো কিছু যদি আপনি ঢিল মারেন, সাপোজ আমি একটা ঢিল মারলাম, ঢিল মারার পর যদি মধ্যখানে কোনো বাধা থাকে, সে হচ্ছে ঢিলটা এখানে লেগে আবার ফেরত চলে আসবে, তাই না? আর যদি আমি একটা ঢিল মারলাম, বাট এখানে কোনো বাধা নাই, ওই পাশে চলে যাবে না? করে যাও। এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, না হলে এই শেপগুলো আটকিয়ে থাকতো না এখানে। আমি বুঝতে পারছি কথাটা? এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, যেটা হচ্ছে আমাকে শেপগুলোকে আটকায় রাখতেছে, বা আমার অবজেক্টগুলোকে আটকায় রাখতেছে, না হলে আপনারা এখানে কিছু ইউজ করতে পারতেন না। বুঝতে পারছি? আর এটা হচ্ছে 100% ট্রান্সপারেন্ট, একদম এতটাই স্বচ্ছ যে নিচের অংশটা আপনি খুব সহজে দেখায় দিচ্ছে, খুব সহজে আপনি দেখেন। এইজন্য এই শেপটার নিচে যে আপনার এখানে কিন্তু ট্রান্সপারেন্ট পিক্সেল আছে, এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেন? এটা হচ্ছে 100% ট্রান্সপারেন্ট, কারণ প্রত্যেকটার জন্য কিন্তু সেম একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, ছোট বড় হয়নি যে আমার এতটুকু শেপ এতটুকু জায়গায় পড়া, এটা কিন্তু হচ্ছে না, একদম 100% সবগুলো একই রকম। তো এই হচ্ছে মেইন থিমটা। তা আমরা এটাকে একটু খেয়াল রাখবো আর খেয়াল রেখে কাজ করব। সো আমার এখানে কি করতেছি, নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, কোত্থেকে, এখানে প্লাসে ক্লিক করে। আর এখানে একটা প্লাসে যে ক্লিক করে আমি কাজটা করলাম, আমি জাস্ট একটু আবার রিমাইন্ড দেওয়ার জন্য উদ্দেশ্য হচ্ছে এই, আমি এখানে যখন ক্লিক করতেছি অটোমেটিক্যালি এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে না? দেন হচ্ছে আমি আরেকটা ওয়ে পাবো, হচ্ছে এই যে অংশটা আছে লেয়ার প্লেটটার মধ্যে, এইখানে একটা ডট চিহ্ন আছে, 4টা ডট, আমি যেখানে ডট না লাইন আছে, আমি যেখানে ক্লিক করি, এখানে একটা অপশন দেখেন লেখা আছে নিউ লেয়ার। এই নিউ লেয়ারটার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এন। শিফট কন্ট্রোল এন দিলে আমি কি করতে পারবো, নিউ লেয়ার ক্রিয়েট করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, সে এখানে খেয়াল করে দেখেন
এখানে আমাকে একটা পপআপ শো করতেছে। এর আগেরটার এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি? একটা হচ্ছে ডাইরেক্ট একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাকে কি করতেছে, একটা পপআপ শো করতেছে। এই পপআপটার মধ্যে আপনি ইচ্ছা করলে এখানে একটা নেম দিতে পারেন, ইচ্ছা করলে এখানে একটা কালার ইউজ করতে পারেন, দেন হচ্ছে আপনি ইচ্ছা করলে ব্ল্যান্ড ইউজ করতে পারেন অথবা ওপাসিটি ইউজ করতে পারেন। যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপাতত এইভাবে নিয়ে ওকে করে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার এই লেয়ারটা একদম ক্লিয়ার একটা লেয়ার, বাট হচ্ছে এই পাশে একটা আই আছে, আই এর পাশে হচ্ছে রেড কালার দেওয়া আছে, তাই তো? এখন একটা কোশ্চেন থাকতে পারে, এই লেয়ারটা ক্রিয়েট করা আর এই লেয়ারটা ক্রিয়েট করার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে আমি এখান থেকে দিলে ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে, একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, আর এখান থেকে আমি নেম কালার দিয়ে কাজ করতে পারি। এখন কোশ্চেন থাকতে পারে কালার কেন দিচ্ছি? আপনি যদি কোনো লেয়ারকে মার্কিং করে রাখতে চান যে এই লেয়ারটার মধ্যে আমি এই কাজটা করছি, রেড কালারের লেয়ারটার মধ্যে আমি এই কাজটা করছি, হোয়াইট কালারের লেয়ারের মধ্যে আমি এই কাজটা করছি, ইয়েলো কালারের লেয়ারের মধ্যে আমি এই কাজটা করলাম, এই জিনিসগুলো যদি আপনি আলাদা আলাদা মার্কিং করতে চান তখন আপনি ইচ্ছে করলে কালার ইউজ করে কাজ করতে পারেন। নরমালি আমার এমনি প্রয়োজন হয় না। এরপর আরেকটা ওয়ে হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন আমাদের যে মেনু বার আছে সেই মেনু বারের মধ্যে লেয়ার নামের একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি এবং এখানে একটা অপশন দেখেন লেয়ার নিউ লেখা আছে, আমি যদি লেয়ারে ক্লিক করি আমার ঠিক একই অপশনটা শো করবে। অর্থাৎ এই তিনটা ওয়েতে আপনি কি করতে পারবেন, লেয়ার ক্রিয়েট করতে পারবেন। সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করে নিউ লেয়ারটা ক্রিয়েট করে দেই। সো এই হচ্ছে আমার যে লেয়ার আমি ক্রিয়েট করতেছি, এভাবে আমি চাইলে লেয়ার ক্রিয়েট করতে পারবো। এই যে লেয়ার প্লেট গুলো দেখতেছি, এখন আমার এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তাই না? এই লেয়ার গুলোকে আমাকে ডিলিট করতে হবে। এই ডিলিটের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমাকে সিলেকশন করতে হবে। এখন এই যে সিলেকশনটা আছে, এই সিলেকশন করার জন্য ওয়েটা কি, আমি মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে যদি উপরের থেকে নিচের দিকে ড্র্যাগ করি তখন দেখেন আমার এখানে এগুলো সিলেক্টেড। বুঝতে পারছি কথাটা? আমার এগুলো সিলেক্টেড, কিন্তু দেখেন এখানে খেয়াল করে দেখেন ও সিলেক্টেড না, যেগুলো সিলেক্টেড সেগুলো হচ্ছে আপনার অ্যাশ কালার টাইপের হয়ে গেছে যেগুলো সিলেক্টেড। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমি ড্র্যাগ করতেছি, এখানে ড্র্যাগ করে যে আমি সিলেক্ট করতেছি, এই একটা ওয়ে হচ্ছে আমি চাইলে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? এখন আমি যদি এখানে ক্লিক যদি উঠিয়ে দিয়ে কাজ করি, একটু খেয়াল করে দেখেন, আমি যদি উপরে অটো সিলেক্ট এবং শো ট্রান্সফর্ম অপশন যদি আমি অফ করে দেই, এতে কি হবে সে সম্পর্কে একটু বলে দেন হচ্ছে আমি সিলেকশনটা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি সাপোজ মনে করেন এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখানে আমার শো আসতেছে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার আর সিলেক্টেড। কিন্তু এতক্ষণ তো আমি ক্লিক করতেছিলাম অটোমেটিকলি সিলেক্ট হতেছিল না। এই হচ্ছে ম্যানুয়াল অপশন। যারা CS3 CS6 ইউজ করছেন তারা হচ্ছে এইভাবে কাজ করতেন। এখান থেকে আমি লেয়ারটাকে ক্লিক করব, ক্লিক করার পর এই লেয়ারটা হচ্ছে সিলেক্টেড, কিন্তু বুঝার কোনো ওয়ে নেই। এখানে আমি বুঝতে হবে যে এই লেয়ারটা সিলেক্টেড, বুঝতে পারছি? দেন হচ্ছে আমি ওই লেয়ারটা আমি কাজ করতাম, অর্থাৎ আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করে করে কাজ করতে হতো। যখন আমি এই যে অটো সিলেক্ট অপশনটার মধ্যে ক্লিক করব তখন হচ্ছে আমি যেটার মধ্যে ক্লিক করব দেখেন অটোমেটিকলি ওটা আপনার সিলেক্ট হচ্ছে। ক্লিয়ার? কিন্তু আমার এখানে বাউন্ডিং বক্স শো করতেছে না। যদি ট্রান্সফর্ম অপশন শো করতে চান তখন শো ট্রান্সফর্ম অপশনের মধ্যে ক্লিক করলে আমার এখানে শো ট্রান্সফর্ম অপশনটা অ্যাড হবে। যদি না হয় তখন আপনি কাজ করতে পারবেন না বা আপনি বাকি কাজগুলো করতে পারবেন না। তো এখন এই যে আমি যে কাজ করতেছি দেখেন, খেয়াল করে দেখেন ড্র্যাগ যখন করতেছি আমার এখানে কিছু সিলেক্ট কিছু ডিসিলেক্ট এই অবস্থা নিয়ে কাজ করতেছে না। এখন আমি চাচ্ছি অল লেয়ার সিলেক্ট করতে। আমি আবার একটু রিপিট করতেছি, আমি চাচ্ছি অল লেয়ার সিলেক্ট করতে। এখন আমি যদি কন্ট্রোল এ ইউজ করি এখানে কিন্তু কন্ট্রোল এ তে কাজ হয় না। ফটোশপের মধ্যে কন্ট্রোল এ তে কাজ হয় না, অর্থাৎ আপনাকে যদি লেয়ার সবগুলো সিলেক্ট করতে হয়, অল লেয়ার সিলেক্ট করতে হয়, কন্ট্রোল এ দিলে এখানে সিলেক্ট হয় না। ইলাস্ট্রেটরের মধ্যে যেমন কন্ট্রোল এ দিলে অল সিলেক্টেড হতো, এখানে হয় না। এখানে যে কন্ট্রোল এ দিলে যে সিলেকশনটা হয় সেটা হচ্ছে আপনার ক্যানভাসটা সিলেক্ট হচ্ছে, আর এখানকার সিলেকশনের সিস্টেমটা হচ্ছে এরকম। দেখেন মনে হচ্ছে একটা পিঁপড়ের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, তাই তো? ছোট একটা ডট ডট অপশনের মতো। এখানে সিলেকশনটা হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনি অল লেয়ার যদি সিলেক্ট করতে চান তখন কি করবেন, আপনি একদম ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করবেন, একদম লাস্ট লেয়ারে এসে শিফট প্রেস করে জাস্ট একটা ক্লিক করবেন। শিফট প্রেস করে ক্লিক করলে অল লেয়ার সিলেক্টেড, আপনার যা আছে সব লেয়ার আপনার কি হবে, সিলেক্টেড। আর আপনি যদি চান যে মাল্টি সিলেকশন করতে, যদি আপনি মাল্টি সিলেকশন করতে চান, মাল্টি সিলেকশনের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ক্যানভাসের মধ্যে মাল্টি সিলেকশন করতেছেন, আরেকটা হচ্ছে আপনি লেয়ার প্লেটের মধ্যে মাল্টি সিলেকশন করতেছেন। আপনি যদি এইখানে মাল্টি সিলেকশন করেন
আমি যদি শিফট প্রেস করে করে ক্লিক করি তখন হচ্ছে মাল্টি সিলেকশন হবে যদি আমি ক্যানভাসের মধ্যে ক্লিক করি। আর যদি আমি কন্ট্রোল প্লেটের মধ্যে অর্থাৎ লেয়ার প্লেটের মধ্যে মাল্টি সিলেকশন করি তখন আমাকে কন্ট্রোল প্রেস করে করে মাল্টি সিলেকশন করতে হবে। বুঝতে পারছেন কথাটা? এখানে করলে হচ্ছে কন্ট্রোল প্রেস করতে হবে আর ক্যানভাসে করলে হচ্ছে আপনার শিফট প্রেস করতে হবে। প্রেস করে দেন হচ্ছে আমাকে এগুলোকে সিলেক্ট করতে হবে। সো আমি সিলেক্ট করলাম, অল সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন আমি অল সিলেক্ট করলাম শিফট প্রেস করে। করার পর এখন আমি ডিলিট করব। ফটোশপের মধ্যে আপনি 5 ভাবে ডিলিট করতে পারবেন। 5 ভাবে আপনি আপনার সিলেকশনটা ডিলিট করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে এই যে আপনি সবগুলো সিলেক্ট করার পর এখানে দেখেন একটা ট্রেস বিন আছে। এই ট্রেস বিনের মধ্যে যদি আমি ক্লিক করি আমার এখানে কি হবে? ডিলিট হয়ে যাবে। ওকে করে দেন, ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি এই যে 4টা যে অপশন আছে, ডট আছে, এটার মধ্যে যদি ক্লিক করেন, আপনার লেয়ার প্লেটের মধ্যে 4টা অপশন যে আছে সেখানে ক্লিক করেন, এখানে একটা অপশন দেখেন ডিলিট লেয়ার, এটার মধ্যে ক্লিক করলেও অল ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি এইখানে যান, আপনার মেনু বারের লেয়ারে যান, এইখানে একটা অপশন পাবেন হচ্ছে ডিলিট, লেয়ারে ক্লিক করলে হয়ে যাবে। অথবা আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে ডিলিটে প্রেস করেন ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে ব্যাকস্পেস ইউজ করেন সেটাও আপনার হয়ে যাবে। এখন আপনাদের প্রথম কোশ্চেন হচ্ছে ডিলিটে প্রেস করলে হয়ে যায়, এত কিছু বলার কি ছিল, তাই না? বলার উদ্দেশ্য ছিল হচ্ছে সব জায়গা থেকে যাতে আপনি শিখতে পারেন। আপনি যদি যখনই একটা ক্রিয়েট করতেছেন একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, কারণ কেন? যাতে আপনি লেয়ারগুলো বা শেপগুলো সেপারেট করে কাজ করতে পারেন। যখন একই অংশের মধ্যে আলাদা আলাদা একটা লেয়ারের মধ্যে যখন অনেকগুলো শেপ আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু আলাদা করতে পারবেন না, আপনি ইন্ডিভিজুয়াল করতে পারবেন, তখন আপনার তো লস হবে। তবে হ্যাঁ, আপনি ইচ্ছে করলে একটা ওয়ে আছে তার মাধ্যমে আপনি কি করতে পারবেন, করতে পারেন। ওটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। বুঝতে পারছি? তবে ওই স্মার্ট অবজেক্ট আপনার মতো কাজ করবে না, তার মতো কাজ করবে। ওইটা নিয়ে আমি ডিটেইলস বলবো। এই পর্যন্ত যা যা দেখানো হয়েছে কোনো প্রবলেম তো নেই না? আচ্ছা, এরপর চলেন আমি একটু সামনের দিকে যাই। আমরা লেয়ার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে আমরা সিলেক্ট করলাম, কিভাবে সিলেক্ট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে সিলেক্ট করলাম। দেন হচ্ছে অল লেয়ার সিলেক্ট কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলছি। আরেকটা একটু জিনিস দেখায় দেই আপনাদেরকে। এই যে আমি যে অল লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মনে হয় যদি আপনার যদি মনে হয় যে আপনি লেয়ারগুলোকে ডিসিলেক্ট করবেন, অর্থাৎ আমার লেয়ারগুলো দরকার নেই, বাইরে একটা ক্লিক করলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এর একটা কারণ আছে বা এটার জন্য একটা বলা, অনেক সময় যদি এখানে সিলেক্ট এই অংশগুলো যদি আপনার টিক চিহ্ন দেওয়া না থাকে, এই অংশগুলো টিক চিহ্ন দেওয়া না থাকে, তখন আপনি কি করলেন, সবগুলোকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর যদি আমি বাইরে ক্লিক করি, দেখেন এটা ডিলিট হচ্ছে না, ডিসিলেক্ট হচ্ছে না। বুঝতে পারছি কথাটা? যদি এগুলো অন করা থাকে তখন আপনার ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে বা আপনার ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আপনি কি করবেন, তখন লেয়ার প্লেটের মধ্যে আপনি বাইরে ক্লিক করবেন, বুঝতে পারছি, বা অন্য লেয়ারতে ক্লিক করবেন, তখন হচ্ছে এগুলো আপনার ডিসিলেক্ট হবে, না হলে আপনার ডিসিলেক্ট হবে। লেয়ার প্লেটের মধ্যে তখন ক্লিক করতে হবে। লেয়ার প্লেটে ক্লিক করলে ওই একটা লেয়ার সিলেক্ট হবে, বাকিগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। এরপর চলেন আমরা আরেকটা বিষয় একটু জানি, যদিও এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার গ্রুপ লেয়ারের কথা আছে। গ্রুপ লেয়ারটা একটু পরে বলবো আমরা। এর আগে আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে কপি লেয়ারের একটা বিষয় জানবো আমরা। দেন হচ্ছে আমরা জানবো হচ্ছে অ্যারেঞ্জের যে বিষয়টা আছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। ফার্স্ট অফ অল যে কপির বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমি এগুলো সবগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এই অংশটাকে ফেলে দিচ্ছি, এটাকে ফেলে দিচ্ছি। এখানে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর আপনি যদি চান যে লেয়ারটাকে কপি করবেন, সেই লেয়ারটাকে কিভাবে কপি করবেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা ইলাস্ট্রেটরের মধ্যে জানতাম বা অন্য করে যে কোনো সফটওয়্যারের মধ্যে যদি যান, লেয়ারের ক্ষেত্রে কপি করার ক্ষেত্রে যে অপশনটা কাজ করে সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি যদি করি, এখানেও কিন্তু আমার একটা কপি হচ্ছে। অর্থাৎ আমি এইভাবে কি করতে পারি, আমার একটা লেয়ারকে কপি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। 2 নম্বর যে বিষয়টা ছিল, আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করতাম বা ড্র্যাগ করতাম সেখানে আপনার কপি হতো। এখানে যদি আমি অল্টার প্রেস করে ড্র্যাগ করি, এখানেও আমার কপিটা হচ্ছে, অর্থাৎ সেম সিমিলার। থার্ড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল বি, তাই তো, যে আমার পেস্ট হচ্ছে সামনে অথবা পিছনে, এই একটা অপশন ছিল। যদি আমি এখান থেকে কন্ট্রোল সি ইউজ করি এবং কন্ট্রোল এফ ইউজ করি, দেখেন এখানে কোনো ধরনের লেয়ার আসে নাই, অর্থাৎ এটা কপি হয়নি। অর্থাৎ এখানে পেস্ট ইন ফ্রন্ট বা পেস্ট ইন ব্যাক বা পেস্ট ইন প্লেস এই অংশটা এখানে কাজ করে না, এভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এ কাজ করে না। তাহলে আমি কি করব,
এখানে আপনার কন্ট্রোল সি অর্থাৎ আপনার পেস্ট ইন প্লেস যেখানে একটা সেখানে কপি করার আলাদা একটা ওয়ে, তার নাম হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিয়ে যদি আপনি ক্লিক করেন তখন একটু খেয়াল করে দেখেন এখানে আমার একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গেছে। দেখেন রেক্টেঙ্গুলার 1 কপি, রেক্টেঙ্গুলার 1 কপি, অর্থাৎ এখানে যেহেতু দুইটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে সো দ্যাট এখানেও দুইটা শেপ থাকবে। আমি যদি ড্র্যাগ করি তাহলে আমি কি করতে পারবো, আলাদা করতে পারবো। অর্থাৎ পেস্ট ইন প্লেসের জন্য সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার কন্ট্রোল জে। কন্ট্রোল জে যদি ইউজ করি, জে ইজ ইকুয়াল টু জঙ্গল আর কি, এই জে ইজ ইকুয়াল টু আমি যদি ইউজ করি তখন আমার কি হবে, এটা আপনার পেস্ট ইন প্লেস হিসেবে কাজ করবে। এখানে ক্লিয়ার? না, কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনি কন্ট্রোল জে ইউজ করলে অটোমেটিক্যালি এটা ডুপ্লিকেট হয়। অ্যাকচুয়ালি ঘটনা যেটা করে সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়, এটার কাজটা হচ্ছে, ঘটনা হচ্ছে ডুপ্লিকেট হওয়া। সো আপনি যদি চান আপনার প্রয়োজন মতো ডুপ্লিকেট করতে পারবেন। যেহেতু ডুপ্লিকেট কথাটা আসছে সো এই জন্য আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, যারা 17, 18, 19 এগুলো ইউজ করেন, এই সফটওয়্যারগুলো ইউজ করেন, এই ক্ষেত্রে আপনাদের যে প্রবলেমটা হবে, সাপোজ মনে করেন আপনি ওকে কপি করতে নিতে যাচ্ছেন, খেয়াল করবেন কথাটা, ওকে আপনি কপি করতে চাচ্ছেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, একটু খেয়াল করে দেখেন আমার লেয়ারটা কিন্তু চলে আসছে, আসছে না? কিন্তু যারা 17তে ইউজ করবেন তাদের এই জিনিসটা কাজ করবে না। অর্থাৎ আপনি এখান থেকে কপি করলে এখানে এনে পেস্ট করতে পারবেন না। বুঝতে পারছেন কেন পারবেন না? এখানে যখন কপি করে তখন আপনার লেয়ার সিলেক্টেড, সবকিছু সিলেক্টেড, বাট কপি হবে না। এটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট কিভাবে করবেন? রাইট বাটন ক্লিক করবেন, আপনি যে লেয়ারটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছেন সেই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করবেন। আরেকটা অপশন বলে দিচ্ছি, এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আমি কি শুধু একটা লেয়ারে ডুপ্লিকেট করতে পারবো? না, আপনি যদি চান ফোল্ডার ওয়াইজ ডুপ্লিকেট করবেন, আপনি যদি চান একসাথে 20টা লেয়ারকে ডুপ্লিকেট করবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ডুপ্লিকেটটা কিভাবে করবেন? যে লেয়ার গুলো বা যে লেয়ার অংশগুলো নিয়ে আপনি ডুপ্লিকেট করতে চাচ্ছেন ওগুলোকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমি এইখানে ক্লিক করব, অর্থাৎ লেয়ার প্লেটে ক্লিক করব, এখানে না, এখানে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করলে আপনার কাছে একটা অপশন আসবে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট লেয়ারের মধ্যে যদি আমি ক্লিক করি তখন আমার সামনে একটা পপআপ আসবে, এখানে ফার্স্ট দেখাচ্ছে রেক্টেঙ্গুলার 1 কপি, অর্থাৎ এই যে অংশটা আছে এটা রেক্টেঙ্গুলার 1টা কপি হবে। কোথায় কপি হবে? দেখেন ডেস্টিনেশন লেখা আছে ডকুমেন্ট 1, অর্থাৎ আমার এই ডকুমেন্টের নাম হচ্ছে 1, দেখছেন? আমি যদি ডকুমেন্ট 1 এ কপি করতে চাই, অর্থাৎ এখানেরটা এখানেই কপি করতে চাই, জাস্ট ওকে করে দেন, এখানেরটা এখানেই কপি হচ্ছে, অ্যাজ ইউজুয়াল পেস্ট ইন প্লেসের মতো কাজ করতেছে। বুঝতে পারছি? দ্বিতীয় যে বিষয়টা আছে, রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেটে ক্লিক করলাম, এখান থেকে যদি আমি ডেস্টিনেশন চেঞ্জ করে যদি পাশেরটাই নিতে চাই, একটু খেয়াল করে দেখেন পাশে আমার আরেকটা ডকুমেন্টস ওপেন করা আছে, এখানে যদি ক্লিক করি দেখেন ডিজাইন বিজনেস এন্ড ফাইন্যান্সিয়াল লগো যে অপশনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে করে দিলে আমার দেখেন এইখানে এই কপি হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয় অংশটার মধ্যে কপি হয়ে যাবে। নাম্বার 3, আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে কিন্তু হচ্ছে না, আমি এখানে ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেটের মধ্যে যদি ক্লিক করি এবং ডকুমেন্টের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে নিউ, নিউতে ক্লিক করার পর যদি আমি ওকে করে দেই তখন দেখেন নিউ আরেকটা ডকুমেন্ট সে নিজেই ক্রিয়েট করে নিছে। এবং সবচেয়ে মজার যে ঘটনা, এটা হচ্ছে আনটাইটেল 1, এটাও কিন্তু আনটাইটেল 1। বুঝতে পারছি? অ্যাকচুয়ালি যে ঘটনা করছে সে হচ্ছে টোটাল অংশটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসছে, আমার একদম লেয়ারের সম্পূর্ণ অংশটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এই ডুপ্লিকেটের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি একটা ডিজাইন কনসেপ্ট করছেন, সবকিছু করার পর আপনার মনে হচ্ছে এই জায়গাটা একটু কম বা সামথিং এরকম প্রবলেম, আপনি চাচ্ছেন অন্য আরেক জায়গাতে আরেকটা কপি করে রাখতে মনে করেন, তখন আপনি কি করতে পারবেন? রাইট বাটন ক্লিক করে যদি ডুপ্লিকেট করেন ঠিক সেম সেই জায়গাটাতেই ডুপ্লিকেট হবে। আমি আবার একটু ইয়া করে দিচ্ছি, দেখাই দিচ্ছি, যেমন এটা হচ্ছে এখানে আছে, দেখেন এখান থেকে এখানে দূরত্ব কতটুকু, এখান থেকে এখানে দূরত্ব কতটুকু, একটু মেজারমেন্ট করি আমরা চোখের মাধ্যমে। বুঝতে পারছি? রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম এবং এখানে যদি আমি নিউতে ইউজ করি দেন হচ্ছে খেয়াল করে দেখেন সে কিন্তু ঠিক একই পজিশন আছে, অর্থাৎ তার পজিশনের কোনো পরিবর্তন হবে না, কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। এখন আরেকটা কোশ্চেন যেটা আছে, ওর পিছনে তো একটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু ওর পিছনে তো কোনো সাদা ব্যাকগ্রাউন্ড নাই, অ্যাকচুয়ালি এখানে যে ডুপ্লিকেটটা হচ্ছে এই লেয়ারটা ডুপ্লিকেট হচ্ছে, এই লেয়ারের পিছনে কিন্তু কোনো সাদা ব্যাকগ্রাউন্ড ছিল না। বুঝতে পারছি কথাটা? এটা সম্পূর্ণ একটা অংশ। এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডের পিছনে কোনো কালার দিতে চাই, দিতে পারবো কিনা? জি, দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন না দিবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ কথা বলবো। বুঝেন নাই মনে হয়? আমি যেহেতু এখানে বারবারই বলছি যে আমার প্রয়োজন মতো আমি চাইলে 100টা করেও কাজ করতে পারি। রাইট বাটন ক্লিক করে এখন দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি আপনি ডুপ্লিকেট করেন
এবং এখানে যদি নিউতে ক্লিক করেন তাহলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু চলে আসতেছে এবং এইখানেও ব্যাকগ্রাউন্ডটা লক, অর্থাৎ আপনি ওখানে যা যা করবেন এখানেও সেম জিনিসটাই ডুপ্লিকেট হবে। সো এই হচ্ছে আমাদের যে কপি সিস্টেমটা আছে, সেই কপি সিস্টেমটা আমরা চারটা ভাবে কপির ওয়েটা দেখলাম। নাম্বার 1 হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নাম্বার 2 হচ্ছে অল্টার প্রেস করে আমি করতে পারি, নাম্বার 3 হচ্ছে আমি কন্ট্রোল জে দিয়ে আমি কাজটা করতে পারি, নাম্বার 4 হচ্ছে ডুপ্লিকেটের মাধ্যমে আমি কপি করতে পারি। এই বিষয় ভাবে আমি আমার প্রয়োজন মতো অংশগুলোকে কপি করতে পারি। ফোর্থ যে বিষয়টা আছে যে আমার এখানে কিছু শেপ আছে, আমার এখানে কিছু শেপ আছে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন ছিল বা আমি অংশ নিয়ে কাজ করতে চাচ্ছি, এই যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমি অ্যারেঞ্জ করতে চাচ্ছি, উপর নিচ করতে চাচ্ছি, ঠিক আছে। এই যে শেপগুলোকে যদি উপর নিচ করতে চান, আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যেটা করতাম এটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আসছে হচ্ছে আপনার অ্যারেঞ্জের একটা অপশন আসতো, তাই তো, বাট এইখানে হচ্ছে অ্যারেঞ্জের অপশনটা আসে না। এখানে খেয়াল করে দেখেন, আমি যদি একটু ইমেজে যাই, সরি এই যে দেখেন লেয়ারের মধ্যে গেলে এখানে একটা অপশন আছে যেমন হচ্ছে লেয়ার অ্যারেঞ্জ, ক্লিয়ার। এখন এইখানেও কিন্তু একই অপশনটা আছে, অর্থাৎ ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। কিন্তু এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে আপাতত দুইটা অ্যাক্টিভ করা আছে, বাকি দুইটা কিন্তু নেই। কারণ কেন জানেন, সে ফরওয়ার্ড করতে পারবেন আর হচ্ছে ব্যাকওয়ার্ড করতে পারবেন বা ব্যাকে নিতে পারবেন, বাকিগুলো করতে পারবেন। এখন কোশ্চেন থাকতে পারে তার সাথে কাকে ব্যাকওয়ার্ড করতেছি কি করতেছি সেটা তো আমি বুঝতেছি না। বুঝার ওয়ে হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করতে হবে হচ্ছে লেয়ার অ্যারেঞ্জ করতে হয়। ফটোশপের মধ্যে অ্যারেঞ্জ করতে হয় লেয়ারকে, কারণ কেন, আমার যে শেপগুলো আছে সেগুলো তো এক একটা লেয়ার, বুঝতে পারছি, এক একটা লেয়ারে না, আমি যদি লেয়ারগুলোকে অ্যারেঞ্জ করি তাহলে কিন্তু আমার শেপটাও সাথে সাথে অ্যারেঞ্জ হয়ে যাবে। এগুলোকে একটু উপরে নিচ করে রাখি, যদিও কালার থাকলে আপনারা একটু ভালো বুঝতে পারতেন। আমি একটু পরে কালার নিয়ে কাজ করবো, এজন্য হচ্ছে আপাতত রেখে দিলাম আজকে। আমি যখন এটাকে সিলেক্ট করলাম দেখেন এই লেয়ারটা হচ্ছে থার্ড আছে, আমি চাচ্ছি ওকে একটু ফার্স্টে করতে। সেটা কিভাবে করবেন, আপনি এই লেয়ারটার মধ্যে যাবেন, জাস্ট ক্লিক করে মাউসটা ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করব। দেখেন আমি যখন উপরের দিকে লেয়ারটাকে পাস করে চলে যাচ্ছি তখন আমার সামনে একটা হালকা সায়ান কালার টাইপের একটা দাগ আসতেছে দুইটা, তাই না। আমি যদি এখানে ছেড়ে দেই তখন সে উপরেরটার মধ্যে চলে যাবে, যতক্ষণ পর্যন্ত দাগটা না আসবে ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না। আবার এটাকে ধরে যদি একদম উপরে নিয়ে যাই, ছেড়ে দেন, এটার উপরে চলে আসছে। দেখেন এখন 2 নম্বর লেয়ারটা হচ্ছে সবার উপরে। আবার এটাকে ধরে যদি একদম লাস্টেরটাই নিয়ে যাই, দেখেন 2 নম্বর লেয়ারটা হচ্ছে সবার লাস্টে। আপনি ইচ্ছা করলে যে কোনো লেয়ারকে এভাবে অ্যারেঞ্জ করতে পারবেন খুব সহজে। আপনি চাইলে কি করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো অ্যারেঞ্জ করে কাজ করতে পারবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে আমি যে লেয়ারগুলো নিয়ে কাজ করতেছি, আমার যদি লেয়ারগুলোকে হাইড এবং শো করার প্রয়োজন হয় কোনো কারণে, সেক্ষেত্রে আমি কি করব, ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে কন্ট্রোল 3 ইউজ করলে হাইড হয়ে যেত এবং অল্টার কন্ট্রোল 3 ইউজ করলে অল আনহাইড হয়ে যেত। ফটোশপের মধ্যে যেহেতু লেয়ার বেস কাজ করে এবং লেয়ারটা হচ্ছে ভিজিবল, লেয়ার বেস কাজ করে এবং লেয়ারটা হচ্ছে ভিজিবল যেহেতু, সো এখানে আমাকে খুব সহজে আমি ইচ্ছা করলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে হাইডও করতে পারবো, একটা একটা করে আনহাইডও করতে পারবো। কেন, এটাকে হাইড গুলো করার জন্য যে কাজটা করতে হবে, এই যে দেখেন পাশে একটা ভিজিবিলিটি আছে, অর্থাৎ একটা চোখের মতো আছে, আপনি জাস্ট এটাকে ক্লিক করেন তখন এটা হাইড হয়ে যাবে। এই হাইড হলে আমি এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারবো না, কোনো ধরনের পরিবর্তন করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না, বুঝতে পারছি। আবার যদি এটা চাই ক্লিক করলে আবার এটা শো হয়ে যাবে, অর্থাৎ আমি এটাকে হাইড করতেছি ইন্ডিভিজুয়াল, আবার ইন্ডিভিজুয়াল শো করতে পারতেছি। আমি ইচ্ছা করলে এভাবে সবগুলোকে হাইড করে ফেলতে পারি, আবার ইচ্ছা করলে আমি আমার প্রয়োজন মতো আনহাইড করে কাজ করতে পারি। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ইন্ডিভিজুয়ালি হাইড এবং শো করে কাজ করতে পারবেন। আরেকটা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে লক। আমরা যখন লক করতাম, লকের মেইন উদ্দেশ্যটা কি ছিল, লকের মেইন উদ্দেশ্য ছিল আমার জিনিসটা যাতে নড়াচড়া না করে, কোনো ধরনের ইফেক্ট যাতে না আসে, তাই তো। এখন এখানে আপনি লক কিভাবে করবেন, কন্ট্রোল 2 ইউজ করলে লক হতো, বাট এখানে কন্ট্রোল 2 ইউজ করলে লক হয় না। ফটোশপের মধ্যে কন্ট্রোল 2 ইউজ করলে লক হয় না। লক করার জন্য যে কাজটা করতে হবে, এই যে দেখেন লেয়ার প্লেটটার মধ্যে এখানে একটা অপশন আছে, তালার মতো একটা অপশন আছে, দেখছেন লক, এই যে অংশটা আছে, আপনি যে লেয়ারটাকে সিলেক্ট করবেন জাস্ট এই যে লকটা আছে এটার মধ্যে ক্লিক করেন, দেখেন এখানে আপনার একটা লক চেঞ্জ চলে আসছে। এখন হয়তোবা কোশ্চেন থাকতে পারে আমি যদি 5টা লেয়ার একসাথে সিলেক্ট করি, জি আপনি 5টা লেয়ার কেন, যদি 50টা লেয়ার একসাথে সিলেক্ট করেন, লাইক দ্যাট আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, শিফট প্রেস করি এবং লকে ক্লিক করি, দেখেন সবগুলো লক, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো অল লক করতে পারি এবং আমি চাইলে ইন্ডিভিজুয়ালি আনলকও করতে পারবো। কিভাবে,
যেহেতু আমার লকগুলো শো করতেছে, সো আমি যদি এই যে আপনার অংশটা আছে অর্থাৎ তালার যে অংশটা আছে, লকটা অংশটা আছে, এখানে যদি ক্লিক করি এটা আনলক হয়ে যাবে। যেটার মধ্যে ক্লিক করবে আপনার ওইটাই আনলক হবে। আবার যদি বলেন যে অল আনলক করতে চাচ্ছি, জাস্ট সিলেক্ট করে আপনি আনলকের মধ্যে ক্লিক করেন, আবার সবগুলোই আনলক হয়ে যাবে। অর্থাৎ সিলেক্ট করে আনলক গুলো সিলেক্ট করে জাস্ট লকটার মধ্যে ক্লিক করবেন, অটোমেটিকলি সব আনলক হয়ে যাবে। বুঝতে পারছি? সো আমরা এই মানে এই অংশটার মধ্যে যা যা শিখছি সেটা হচ্ছে আপনার কিভাবে লক করবেন, কিভাবে হাইড করবেন, কিভাবে অ্যারেঞ্জ করবেন, কিভাবে আমি কপি করব। আমি যদি সেন্ড টু ব্যাক দিতে চাই তাহলে এটাকে ধরে একদম সবার লাস্টে নিয়ে আসবো। দেখেন আমার এখানে একটা সবুজ রঙের দুইটা লাইন আসতেছে, দেখছেন? ছেড়ে দিব, তাহলে আমার এটা হয়ে যাবে। আবার যদি ব্রিং টু ফ্রন্ট অর্থাৎ সবার উপরে নিতে চাই, এটাকে ধরে আবার উপরের দিকে আমি ড্র্যাগ করব, আমার চলে আসবে। আমি যদি স্টেপ ব্যাক এরকম করতে চাচ্ছি, এক স্টেপ আনতে চাচ্ছি, এক স্টেপ ফরওয়ার্ড করতে চাচ্ছি, এক স্টেপ। বুঝতে পারছি? এভাবে আমি জাস্ট এগুলোকে ধরে টানাটানি করব, আর কিছু করতে হবে না। আরেকটা সুবিধা কি, ফটোশপের মধ্যে, ইলাস্ট্রেটরের মধ্যে আমি হয় সামনেরটা একদম পিছনে নিয়ে আসতে পারতাম, না একদম পিছনেরটা সামনে নিতে পারতাম একটা, অথবা একদম পিছনেরটা একটা স্টেপ সামনে আনতে পারতাম, অথবা একদম উপরেরটা একদম একটা সামনেরটা এক স্টেপ পিছনে নিতে পারতাম। তাই তো? এখানে আপনি ইচ্ছা করলে 5টা স্টেপও পিছনে নিতে পারবেন, ইচ্ছা করলে 50টা স্টেপও পিছনে নিতে পারবেন একবারে। হ্যাঁ, দেখে দেখে কাজ করে। সবচেয়ে ভিজিবল হচ্ছে আপনার লেয়ার আছে, এজন্য আমার সবচেয়ে সুবিধা। আচ্ছা, যদিও এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো হয়তো বা আপনাদের ইয়াতে নাই, কি জানি বলে, এখানে যেই বর্তমান আজকের যেই ক্লাসটা ছিল সেটার মধ্যে নাই, পরের ক্লাসটার মধ্যে ছিল। আমি একটু সামনের দিকে আগে গেছি এই কারণে যাতে বুঝতে পারেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখি আমরা ডিলিট বা সিলেকশন এগুলো সবকিছুই পারছি, তাই না? এখন একটা বিষয় নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমি এটাকে একটু ক্লোজ করে দেই, আমি যখনই ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করার সাথে সাথে আমার সামনে এখানে একটা অপশন চলে আসছে যার নাম হচ্ছে প্রপার্টিজ প্যানেল, তাই তো? যখনই আমি ক্রিয়েট করতেছি তখন হচ্ছে প্রপার্টিজ প্যানেলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই প্রপার্টিজ প্যানেলটার অ্যাকচুয়ালি কাজ কি? প্রপার্টিজ প্যানেলটার কাজটা হচ্ছে, আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে ট্রান্সফর্ম নামের একটা অপশন নিয়ে কাজ করছিলাম বা দেখছিলাম, যেটার মধ্যে আমি চাইলে আমার শেপটাকে নিয়ে কাজ করতে পারতাম, তাই তো? যে শেপটার উইথ হাইট নিয়ে কাজ করতে পারতাম, যদিও ওটা ওইভাবে দেখানো হয় নাই। কিন্তু এইখানে প্রপার্টিজ প্যানেলটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে এই প্রপার্টিজ প্যানেলটা হচ্ছে আপনি বর্তমানে যে শেপটা ক্রিয়েট করছেন সেই শেপটার জন্য যাবতীয় ইনফরমেশন পাবেন, শেপটার ইনফরমেশন পাবেন। এখন হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমি এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলাম, এটার জন্য কি আমার আরেকটা প্রপার্টিজ প্যানেল অ্যাড হবে? না, আমি যখন এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলাম, এটার জন্য এই প্রপার্টিজ প্যানেলটাই কাজ করবে, জাস্ট সে তার ভ্যালুগুলো চেঞ্জ করে দিবে, অর্থাৎ কনভার্ট হয়ে গেছে, ইনফরমেশন অটোমেটিকলি আলাদা হবে। প্রপার্টিজ প্যানেল তো একটাই, আপনি যখন এইটা ক্রিয়েট করছেন তখন প্রপার্টিজ প্যানেল এর প্রপার্টিজ গুলো দেখানো শুরু করছে, আবার যখন এখানে এটা ক্রিয়েট করছেন অটোমেটিক প্রপার্টিজ প্যানেল চেঞ্জ হয়ে এটা কনভার্ট হয়ে গেছে। আবার যদি আমি এখন এইখানে সিলেক্ট করি, সে দেখেন এই অংশটার মধ্যে যদি আমি সিলেক্ট করি, অটোমেটিকলি সে আমাকে প্রপার্টিজ প্যানেলটা চেঞ্জ করে দিচ্ছে অটো। এখন এই প্রপার্টিজ প্যানেলটা কি সেটা সম্পর্কে একটু জানবো। প্রথমে হচ্ছে উইথ এবং হাইট, বর্তমানে হচ্ছে পিক্সেল অনুযায়ী আছে, অর্থাৎ আমার বর্তমান যে শেপটা আছে সেটা হচ্ছে 2.2028 অর্থাৎ 2028 পিক্সেলে আছে, এবং হাইটটা আছে হচ্ছে 1794 পিক্সেলে। আপনি যদি চান আপনার হাইটটা চেঞ্জ করতে, সাপোজ মনে করেন আমি 1500 দিব এবং হাইটটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি 1100 দিব, মনে করেন 1000 দিব, আপনি যদি চান ইচ্ছে করলে করতে পারেন। আর এইখানে দেখেন একটা চেইন অপশন আছে, আপনি যদি চেইনটাকে ক্লিক করেন তাহলে উইথের সাথে হাইটটাও অটোমেটিকলি চেঞ্জ হবে, হাইটটাও অটোমেটিকলি সে চেঞ্জ করে নেবে, অর্থাৎ লিংক হয়ে যাচ্ছে, সে প্রপোর্শন অনুযায়ী বড় ছোট করে দিচ্ছে, যে এত হলে এত ভালো হবে, এত হলে এত ভালো হবে, এই জিনিসটা প্রপোর্শন অনুযায়ী সে করে দেয়। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আপনার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ক্লিয়ার? এখানে হচ্ছে এই অংশটা। এরপরে যে অংশগুলো আছে, প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে কালার। আপনি যদি আপনার কালার চেঞ্জ করতে যান, ফটোশপের মধ্যে আপনি 5 ভাবে থেকে 6 ভাবে কালার চেঞ্জ করতে পারবেন। ফটোশপে 6 ভাবে কালার চেঞ্জ করা যায়। এর মধ্যে একটা ওয়ে হচ্ছে এইখানে প্রপার্টিজ প্যানেল, এর মধ্যে একটা ওয়ে হচ্ছে প্রপার্টিজ প্যানেল। এই প্রপার্টিজ প্যানেলের মধ্যে প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে কালার। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে দেখেন কয়েকটা অপশন আসছে। নাম্বার 1 হচ্ছে আমি আমার শেপের কালারটাকে নান করে দিতে পারবো, অর্থাৎ
আমি যেমন টাইপের নান করতে পারতাম ইলাস্ট্রেটরে, এখানে আমি নান করতে পারবো। এখন একটা কোশ্চেন থাকতে পারে, ইলাস্ট্রেটরে তো আমি যেই টুলবার ছিল সেই টুলবার থেকে করতাম, এখানে টুলবারের মধ্যে সেই অপশনটা নাই। একটু খেয়াল করে দেখেন, ইলাস্ট্রেটরের মধ্যে এখানে আমি দেখতাম হচ্ছে একটা হচ্ছে ফিল আর একটা স্ট্রোক কালার থাকতো। এখানে দেখেন ফিল স্ট্রোক কালার বলতে কিছু নাই, দুইটাই ফিল, তাই না? এবং এখানে নান অপশন বলতে কিছু নেই। সো আপনি যদি নান করতে চান এখান থেকে আপনি নান করতে পারবেন, অর্থাৎ প্রপার্টিজ প্যানেল থেকে নান করতে পারবেন। আরো কয়েকটা ওয়ে আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সেকেন্ড যে বিষয়টা আছে, যদি আপনি কালার দিতে চান, দ্বিতীয় যে অপশনটা আছে শেপ ফিল কালার, এটার মধ্যে ক্লিক করলে আপনার এখানে কালার চলে আসবে। এটার মধ্যে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো আলাদা আলাদা ফোল্ডার দেখা যাবে। যারা 17-18 ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে এই ফোল্ডারটা দেখা যাবে না, তাদের কাছে এখানে কালার সোয়াচটা নেমে আসবে, ওইখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। আর এখানে যেটা করলো সেটা হচ্ছে আরজিবির কিছু কালার দিয়ে দিচ্ছে, যে এই কালারগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারবেন, খুব সহজে আপনি ইউজ করতে পারবেন। এবং সায়ান ম্যাজেন্ডার কিছু কালার আমি এখানে ইউজ করে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, সায়ান এবং ম্যাজেন্ডা মানে আরজিবি এবং সিএমওয়াই কালারের মধ্যে পার্থক্যটা একটু দেখা দিচ্ছি। আমার এখানে দেখেন প্রায় সেম কালারগুলো আছে না? আমি এখানে ইয়েলো কালারটা প্রেস করলাম, এটা হচ্ছে আরজিবি মোডে, আরজিবি মোডের ইয়েলোটা ইউজ করলাম, এবং আরজিবি মোডের এখান থেকে সায়ানটা ইউজ করে দিলাম, এবং আরজিবি মোডের এখান থেকে আমি পিঙ্ক কালারটাকে ইউজ করলাম। আমি ইয়েলো কালারটাকে ধরে কাজ করি, দেখেন সায়ান সায়ানের সিএমওয়াই এর ইয়েলোটা আমি ক্লিক করতেছি, দুটোর মধ্যে পার্থক্য পাচ্ছি একটু, একটা ডার্ক একটু হালকা না? দেখেন ভালো করে খেয়াল করে, এখন দেখেন একটু খেয়াল করে দেখেন কমতেছে পারতেছে না? এই হচ্ছে আরজিবির মেইন থিম, দুইটাই কিন্তু মানে ইয়েলো, দুইটাই কিন্তু ইয়েলো। এবং এখানে দেখেন রেডটা যখন ইউজ করতেছি একটু দেখেন লাল টকটকে, আবার এখানে যখন ক্লিক করবো দেখেন একটু ডার্ক, বুঝতে পারছি? একই জিনিসের। এরপরে দেখেন আমার এখানে গ্রে স্কেলের কিছু কালার আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো গ্রে স্কেলের কালার দিতে পারেন, অর্থাৎ আপনার ফিল কালারের যাবতীয় যত কালার আছে সব আপনি এখান থেকে দিতে পারবেন। এতগুলো কালার থাকার পরেও আপনি সন্তুষ্ট না, যে আমার এখানে ভালো লাগতেছে না, আমার আরো কালার দরকার, তখন কি করবেন? এই যে এখানে একটা অপশন আছে, এই যে দেখেন কালার পিকার, এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালার নিয়ে ওকে করে দিলে এখানে কালারটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? তো আপনি আপনার প্রয়োজন মতো কি করতে পারবেন, এখানে কালার অ্যাড করতে পারবেন। এরপর একটা অপশন দেখেন, এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, আমি গ্রেডিয়েন্টে যদি ক্লিক করি তখন আমার এই অপশনটা গ্রেডিয়েন্টে রূপান্তরিত হয়ে যাবে। এখানে আরেকটা সুবিধা হচ্ছে গ্রেডিয়েন্টের জন্য কিছু সোয়াচ রেডি করা আছে অটোমেটিকলি। আপনি চাইলে এখান থেকে বেসিক যে গ্রেডিয়েন্ট আছে এগুলো ইউজ করতে পারেন, আপনি চাইলে ব্লু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে পার্পল ইউজ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে পিঙ্ক, কিডস, অরেঞ্জ যা আছে সবগুলো ইউজ করতে পারবেন, রেডি করা আছে। অথবা এখন কোশ্চেন থাকতে পারে আমি আমার নিজের মতো করে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, করতে চাই, আপনি অবশ্যই করতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, তখন আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করে কাজ করতে পারেন। যেমন আমি ডাবল ক্লিক করলাম, কালারটা চেঞ্জ করে যদি অন্য কিছু করে দিয়ে ওকে করে দিই, দেখেন আমার কালারটা চলে আসছে। যদি আমার এখানে অ্যাড করতে হয়, অর্থাৎ স্লাইডার অ্যাড করতে হয়, জাস্ট এখানে ক্লিক করেন, স্লাইডার অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে এখান থেকে কালার চেঞ্জ করবেন, ওই অ্যাজ ইউজুয়াল আমি কালার চেঞ্জ করতে হবে, এবং লোকেশনও এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছি? এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, এর আগে তো আমি ইলাস্ট্রেটরের মধ্যে ওপাসিটি কমাতে পারতাম, এখানে কিভাবে করব? ওপাসিটি কমানোর জন্য উপরের যে অংশটা আছে সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখেন ওপাসিটির একটা অপশন চলে আসছে। বুঝতে পারছি? উপরের অংশটাকে ক্লিক করে ওপাসিটিটা কমাতে হবে, এইভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন আরেকটা হয়তো বা কোশ্চেন থাকতে পারে, সরি, এখন আরেকটা হয়তো বা একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে তো আমরা দুই ধরনের ইউজ করতে পারতাম গ্রেডিয়েন্ট, সরি 3 ধরনের ইউজ করতে পারতাম গ্রেডিয়েন্ট, কিন্তু ফটোশপে কি আছে? ফটোশপে 5 ভাবে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। আমি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে গ্রেডিয়েন্টের যে বিষয়টা আছে, এই যে লেখা আছে লিনিয়ার, আমরা জানি লিনিয়ার ইজ ইকুয়াল টু কি? যে কোনো সাইড থেকে আমি কি করতে পারবো? গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন একটা অপশন পাবেন হচ্ছে রেডিয়াল, রেডিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে মিডল থেকে চারিদিকে ছড়াবে। এরপরে যদি আমি একটু ক্লিক করি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা হচ্ছে এক সাইড থেকে ডার্ক হয়ে হালকা হয়ে আরেক সাইডে ডার্ক করবে। আপনি যদি ডিজাইন ইউজ করতে চান করতে পারেন। আর আপনি যদি এখান থেকে রিফ্লেক্ট নামের একটা অপশন আছে, এটা যদি ইউজ করতে চান রিফ্লেক্ট টাইপেরও ইউজ করতে পারেন। এরপরে দেখেন ডায়মন্ড ইফেক্ট আছে, আমি ডায়মন্ড ইফেক্টটা ইউজ করতে পারবো। আমি আবারও বলতেছি, আপনি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে সোয়াপ ইউজ করতে পারবেন, রিভার্স যে অপশনটা আছে সেটা ইউজ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন? অ্যাঙ্গেল চেঞ্জ করে কাজ করতে পারবেন, আপনি চাইলে ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করে কাজ করতে পারবেন,
আপনি চাইলে ওপাসিটি কালার চেঞ্জ করে কাজ করতে পারবেন। অর্থাৎ যাবতীয় যত কাজ আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারবেন, কালার অ্যাড করে কাজ করে আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। এই বিষয়গুলো আমরা কি করব, খেয়াল রাখবো। এরপরে নিচে এই পাশে হচ্ছে আরেকটা অপশন আছে যার নাম হচ্ছে প্যাটার্ন। আমি যদি ক্লিক করি আমার এখানে কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো আমি ডিরেক্ট ইউজ করতে পারি। যদি আপনি কখনো কোনো সিনারিও ক্রিয়েট করতে চাচ্ছেন যে আপনার পিছনে হচ্ছে ধান ক্ষেত থাকবে বা আপনার কোনো ঘাস থাকবে, এরকম যদি প্যাটার্ন ইউজ করতে চান তখন আপনি ইউজ করেন। এটা কিন্তু ডিরেক্ট শেপের মধ্যে প্যাটার্নটা ইউজ হচ্ছে। আপনি ইচ্ছে করলে নেট থেকে প্যাটার্ন ডাউনলোড করে কাজ করতে পারেন, তবে আমি কখনো কাজ করি নাই, আপনার যদি ইচ্ছা হয় কাজ করতে পারেন আর কি। আমার যদি কালার প্রয়োজন হয় আমি ইচ্ছা করলে কালার ইউজ। আচ্ছা, সো আমার প্যাটার্ন প্রয়োজন নেই, আমার নরমাল শেপ প্রয়োজন, আমি নরমাল শেপে চলে গেলাম এবং এখান থেকে আমি যে কোনো একটা কালার চুজ করে রাখলাম। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে স্ট্রোক। অর্থাৎ আমি এখন স্ট্রোক পাচ্ছি হচ্ছে কোথায়, আমার প্রপার্টিজ প্যানেলে। আমি যদি ক্লিক করি, স্ট্রোকে ক্লিক করি, ঠিক একই কাজগুলো আমি স্ট্রোকে করতে পারবো। আমি নান করতে পারবো, এখান থেকে আমি চাইলে ফিল কালার করতে পারবো, ফিল কালার করতে স্ট্রোকের মধ্যে কালার দিতে পারবো, ইচ্ছা করলে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো এবং এখান থেকে প্যাটার্ন ইউজ করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যে জিনিসটা দেখতাম, যখনই প্রেস করতাম বা কিছু তৈরি করতাম অটোমেটিক্যালি আমার কন্ট্রোল প্যালেটের মধ্যে ফিল এবং স্ট্রোকের একটা অপশন চলে আসতো, তাই না? এখানে কিন্তু এটা আসে না, এখানে আসে না। এখানে আসারও একটা ওয়ে আছে, সেটা আমি দেখাই দিব। এখানে আমাকে কি করতে হবে, হয় প্রপার্টিজ প্যানেল থেকে বা অন্য আরেকটা ওয়ে আছে, ওইর মাধ্যমে আমি কি করতে পারি, আমার এই কালারগুলো চেঞ্জ করতে পারি। এখন আমি যদি এখানে স্ট্রোক কালার দিতে চাই তখন আমি এখান থেকে ইচ্ছা করলে স্ট্রোকটাকে বড় করতে পারবো। যেমন আমি আপাতত একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম এবং আমি যদি এখানে একটু মোটা করতে চাই তখন আমি এখান থেকে কি করব, আমার অংশগুলোকে বাড়াবো। আমি এখান থেকে আমার পিক্সেলগুলোকে বাড়াবো। ক্লিয়ার? আমি আমার অংশগুলো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ইলাস্ট্রেটর যখন আমরা ইউজ করতাম তখন অটোমেটিক্যালি আমি যখন কাজ করতাম আমার পাতের দুই পাশে চলে যেত, তাই না, স্ট্রোকটা। বাট এইখানে দেখেন আমার স্ট্রোকটা হচ্ছে ভিতরের দিকে এবং উপরের দিকে যাচ্ছে, মানে ভিতরের দিকে যাচ্ছে, ভিতরের দিকে কাজ করতেছে, উপরের দিকে না। এটা ডিফল্ট ভাবে ভিতরের দিকেই থাকে। কারণ কেন জানেন? কারণ হচ্ছে এইখানে যে মেইন থিমটা হয় তার একটা নির্দিষ্ট সাইজ থাকে। ইলাস্ট্রেটরের মধ্যে কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ নাই, আপনি বড় ছোট করতে পারবেন, কিন্তু এখানে তো তার একটা নির্দিষ্ট সাইজ আছে। যেমন একটা ইমেজ, এটা কত পিক্সেল বাই কত পিক্সেল, তার একটা নির্দিষ্ট সাইজ আছে না? এই জন্য হচ্ছে ভিতরের দিকে হয়, যাতে আপনার বাইরের দিকে এক্সপান্ড হয়ে জিনিসটা বড় না করে দেয়। বুঝতে পারলে? এই জন্য হচ্ছে ডিফল্ট ভাবে এটাই থাকে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে, এই জন্য আমি দেখাই দিলাম। আপনি যদি চান এটাকে বাইরের দিকে করতে সেটাও করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। আর এই পাশে যে একটা অংশ আছে সেটা হচ্ছে আমরা যে ডট ইউজ করছিলাম অর্থাৎ ড্যাশ গ্যাপ, আমি ইচ্ছে করলে এখান থেকে ড্যাশ গ্যাপ ইউজ করতে পারবো এবং এইখানে আমার ড্যাশ গ্যাপের অপশন আছে, আপনি আপনার প্রয়োজন মতো ড্যাশ গ্যাপ ইউজ করে এখানে অ্যাড করতে পারেন। আমি আপাতত নরমালটাই রাখতেছি। এরপর খেয়াল করে দেখেন এই যে অংশটা, নিচের অংশটা, আমি যদি এখানে একটু ক্লিক করি, দেখেন সেট অ্যালাইন টাইপ ফর স্ট্রোক, ক্লিক করেন। আমারটা এখন ভিতরের দিকে আছে, আমি যদি চাই বাইরের দিকে করতে আমি ইচ্ছে করলে বাইরের দিকে করতে পারবো এবং এখান থেকে যদি আমি চাই যে আপনার সেন্টার ইউজ করতে আমি ইচ্ছে করলে সেন্টারে ইউজ করতে পারবো, অর্থাৎ আউটসাইড ইনসাইড হিসেবে কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তবে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখনই কাজ করতেছি আমার পার্টটাও কিন্তু এক্সপান্ড হচ্ছে, খেয়াল করছেন? আগেরটার মধ্যে হচ্ছে শুধু আমার স্ট্রোকটা, কিন্তু এখানে দেখেন আমার সাথে সাথে পার্টটাও এক্সটেন্ড হচ্ছে। বুঝতে পারছি? অর্থাৎ এ হচ্ছে ভিতরের দিকে কাজ করে, স্ট্রোকটা ভিতরের দিকে কাজ করে। বাট এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে পাত থেকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে এবং ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, এরকম টাইপের। পাতটা ওই অংশটা থেকে আপনার বাইরে বা ভিতরের দিকে যাচ্ছে। এই সো আমরা ম্যাক্সিমাম আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রোকের মধ্যে নিয়ে কাজটা করতে পারি। এরপর হচ্ছে ওপেন পাতের যে বিষয়টা ছিল, আমরা ক্যাপ ইউজ করতে পারতাম, এজ ওয়েল এখানে আমি ক্যাপ ইউজ করতে পারবো এবং এখানে আমি কি করতে পারবো, কর্নার ইউজ করতে পারবো। আমরা এই যে ইলাস্ট্রেটরে এতগুলো কাজ করছি কোথাও কিন্তু কর্নার ইউজ করি নাই, তাই না? আমার যদি ইচ্ছা হয় আমি ইচ্ছাগুলো করতে পারি, এজন্য এগুলোকে আপাতত স্কিপ করে যাচ্ছি। আর এখান থেকে স্ট্রোকটাকে আপাতত আমি অফ করে দিচ্ছি। এখন চলেন আরেকটা বিষয় একটু জানি। ইলাস্ট্রেটরের মধ্যে আমি একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমার যদি কোনো অংশ, সাপোজ মনে করেন এই শেপটার এই অংশটাকে আমাকে একটু কার্ভ করা দরকার, ক্লিয়ার? এই অপশনটা একটু কার্ভ করা দরকার, সেক্ষেত্রে আমার অ্যাঙ্কর পয়েন্ট থাকতো। আমি ইচ্ছা করলে অ্যাঙ্কর পয়েন্ট ধরে ড্র্যাগ করলে এই কর্নারটা একটু কার্ভ হয়ে যেত, তাই না? এখন ফটোশপের মধ্যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট এখানে পাচ্ছেন না, সো আমি এখানে কার্ভ করব কিভাবে? নিচে দেখেন একটা অপশন আছে, এই নিচের অপশনটা চারটা কর্নার শো করছে। এই কর্নারটা হচ্ছে এই কর্নার,
হাতের লেফটের উপরের কর্নারটা হচ্ছে এই হাতের লেফটের উপরের কর্নার, এইটা হচ্ছে বটম লেফট কর্নার, আর এটা হচ্ছে বটম রাইট কর্নার। এখন আপনি যদি চারো কর্নার করতে চান, ভালো করে খেয়াল করবেন, আপনি যদি চারো কর্নার আপনি করতে চান তখন একদম উপরে জাস্ট পিক্সেল দিয়ে দেবেন, অর্থাৎ আমি 100 পিক্সেল হিসেবে করতে চাচ্ছি, এন্টার প্রেস করেন, দেখেন চারপাশে 100 পিক্সেলে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ কার্ভ হয়ে যাবে। এখন কোনো কারণে আপনি চাচ্ছেন যে না আমি কোথাও কিছু করব না, আমি আবার এখানে 0 দিয়ে দিব, আমার এখানে আবার ঠিক হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে এই কর্নারটা আমি 200 পিক্সেল কার্ভ করতে চাচ্ছি, তখন এই যে নিচে মিডলে যে আপনার চেইন অংশটা আছে এই চেইন অংশটা উঠিয়ে দিব। চেইন অংশটা উঠিয়ে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এটার মধ্যে 200 পিক্সেল দিয়ে দিব, 200 পিক্সেল দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করতেছি, দেখেন আমার এই কর্নারটা 200 পিক্সেল হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে ইন্ডিভিজুয়ালও কাজ করতে পারবেন। আর এই যে অংশগুলো আছে এগুলো হচ্ছে আপনি যদি চান একটার উপর একটা কম্বাইন শেপ করতে, তখন অর্থাৎ আমরা যখন ইলাস্ট্রেটর করতাম যে একটা শেপ ক্রিয়েট করার পর আরেকটা শেপ উপরে হতো না, এরকম টাইপের কাজ যেহেতু করতাম, এখানে আপনি ইচ্ছে করলে সেভাবে করতে পারেন। এগুলো নিয়ে আমাদের তেমন একটা প্রয়োজন নেই, অর্থাৎ আমরা অলওয়েজ যেটা ডিফল্ট আছে সেই ডিফল্টটা ইউজ করব। ক্লিয়ার? আমরা লেয়ার প্লেটের মধ্যে আপনার প্রপার্টিজ প্লেটের মধ্যে এখানে যে অংশগুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু জানলাম। আর কখনো যদি আপনার এই প্রপার্টিজ প্যানেলটা চলে যায় বা আপনি যদি আনফরচুনেটলি কেটে দেন, আবার যদি আমার প্রয়োজন হয়, ফটোশপের মধ্যে কালার দেওয়ার যে একটা ওয়ে ছিল, অর্থাৎ একটা প্রসেস আমরা জানলাম, আমি বলছি 6টা প্রসেস আছে কালার দেওয়ার, এর মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আমি যদি আমার এই শেপটার মধ্যে কালার দিতে চাই, ভালো করে খেয়াল করবেন, আমি যখন একটা কালার চেঞ্জ করি, অর্থাৎ আমি যখন একটা শেপ ক্রিয়েট করি, তখন হচ্ছে আমার এখানে একটা প্রপার্টিজ প্যানেল আছে, সেখান থেকে আমি কালার দিতে পারতেছি, ঠিক আছে? আমার কোনো কারণে প্রপার্টিজ প্যানেলটা নেই, এখন যদি আমি কালার দিতে চাই, আপনি ইচ্ছা করলে আবার প্রপার্টিজ প্যানেলটা এনে দেন হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আপনাকে এই কাজগুলো করতে হবে না, আপনি চাইলে এটার মধ্যে অন্যভাবেও কালার দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন? আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যদি এই যে আমার যে টুলবারের মধ্যে শেপ টুলটা আছে এটার মধ্যে যদি আমি ক্লিক করি, শেপ টুলে থাকতে হবে, এটার মেইন থিমটা হচ্ছে শেপ টুলে থাকতে হবে, থাকলে দেখেন আমার যে কন্ট্রোল অপশন বার আছে সেখানে আপনার ফিল এবং স্ট্রোকের একটা অপশন চলে আসছে। আমি এখান থেকে অ্যাজ ইউজুয়াল প্রপার্টিজ প্যানেলের মধ্যে যেভাবে ইউজ করতে পারতাম ওইভাবে আমি কালারটা দিতে পারতেছি। এটা হচ্ছে আমাকে অবশ্যই শেপ টুলে থাকতে হবে, তাহলে কাজটা করতে পারবো। আর যদি অন্য কোনো শেপ থাকে সে টুলসে থাকে তখন কিন্তু ইউজ করতে পারবো না। সো দুইটা ওয়ে জানলাম আমরা, ঠিক আছে? থার্ড হচ্ছে আপনি যদি আপনার শেপটার মধ্যে কালার ইউজ করতে চান, এই যে আমাদের যে লেয়ার প্লেটটা আছে এই লেয়ার প্লেটের মধ্যে কালারের যে লেয়ারটা আছে এই থাম্বনেলটার মধ্যে একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আমার একটা পিকার চলে আসবে, আমি পিকারটার মধ্যে যেখান থেকে চাইবো ওইখান থেকে আমি কি করতে পারবো, কালার ইউজ করে কাজ করতে পারবো। বুঝতে পারছি? খুব সহজে আমি কি করতে পারতেছি, কালার ইউজ করে কাজ করতে পারি, জাস্ট ওকে করে দিব, আমার কালারটা চলে আসছে। এটা হচ্ছে 3 নাম্বার ওয়ে, ঠিক আছে? 4 নাম্বার ওয়েটা হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে এখানে হচ্ছে একটা অপশন ছিল, একটা ফিল, একটা হচ্ছে স্ট্রোক। ফটোশপের মধ্যে এখানে যে অপশনগুলো থাকে এটার নাম হচ্ছে উপরেরটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড আর নিচেরটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে কালার সোয়াচ, এখানে কালারটা জমা থাকে, আপনি ডাইরেক্ট এখানে কালার ইউজ করতে পারবেন না। যেমন খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক কালার আছে, এখানে হচ্ছে একটা কালার আছে, আমি এটাকে সিলেক্ট আছে, খেয়াল করবেন এটার মধ্যে সিলেক্ট আছে, আমি এটার মধ্যে ডাবল ক্লিক করলাম বা সিঙ্গেল একটা ক্লিক করেন, আমি একটা কালার নিলাম, যে কোনো একটা কালার নিলাম, ওকে করে দিলাম, আমার তো এটা চেঞ্জ হওয়ার কথা ছিল না, বাট এখানে চেঞ্জ হয় না, ও হচ্ছে এখানে কালারটা রেখে দেয়। এখন যদি আপনি এই যে হোয়াইট কালারটা চেঞ্জ করতে চান, হোয়াইট কালারটার মধ্যে একটা ক্লিক করেন, আপনি অন্য একটা কালার নেন, নিয়ে ওকে করে দেন, দেখেন হোয়াইট কালারটা চেঞ্জ হয়, অর্থাৎ ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটাই আমি চেঞ্জ করতেছি, বাট আমার শেপের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, বিকজ অফ এটা হচ্ছে আমরা যেরকম ইলাস্ট্রেটরের মধ্যে সোয়াচের মধ্যে রাখতে পারতাম কালার, এখানেও সেম ভাবে রাখা যায়। এই কালারটা আপনি চাইলে এখন এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে করতে পারবেন? যদি ফোরগ্রাউন্ড কালার ইউজ করতে চান আপনি অল্টার ব্যাকস্পেস ইউজ করবেন, আপনার কিবোর্ডের মধ্যে অল্টার ব্যাকস্পেস ইউজ করলে ফোরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হবে। যেই শেপটার মধ্যে সিলেক্ট করে আপনি দিবেন অল্টার ব্যাকস্পেস, আপনার কালারটা এখানে চলে আসবে। আর যদি নিচের ফোরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে চান তখন কন্ট্রোল ব্যাকস্পেস ইউজ করবেন, আপনার কালারটা চলে আসবে। বুঝতে পারছি কথাটা? আপনি এখানে স্টোরেজ করে রাখতে পারতেছেন কালারটা, স্টোরেজ করে রেখে দেন হচ্ছে আমি ইউজ করতে পারবো। এই হচ্ছে আমার 5টা ওয়ে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, 2 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, 3 নম্বর হচ্ছে আমি লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করে, 4 নম্বর হচ্ছে আমি শেপের মধ্যে ক্লিক করে উপরে অপশন বার থেকে, 5 নম্বর হচ্ছে আমি
কন্ট্রোল প্রপার্টিজ প্যানেল থেকে করতে পারেন। আরো একটা ওয়ে আছে, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো একটু পরেই। সেই ওয়েটা হচ্ছে, আমি উইন্ডোজে গেলে এখানে একটা অপশন পাবো হচ্ছে কালার, অর্থাৎ কালার প্লেটের একটা অপশন আছে। আপনি চাইলে ইচ্ছা করলে এই কালার প্লেট থেকেও কালারটা চেঞ্জ করতে পারেন। তবে এই কালারটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে এইখানে অ্যাড হবে না। এই কালার প্লেটটার কালার অ্যাড হয় হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এটা ইউজ হয় হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, ঘুরে ফিরে ওই জায়গাটা। আরো একটা ওয়ে আছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এই 5টা ওয়েতে আমরা আপাতত কি করতে পারি, কালার আমরা চেঞ্জ করে অ্যাড করতে। লাস্ট যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যদিও আপনাদেরকে আজকে একটু বেশি বলে দিচ্ছি, কারণ হচ্ছে এই রিলেটেড ছিল এজন্য বলা আর কি। লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার যে মুভ টুল আছে, মুভ টুলের বিষয়। মুভ টুলটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে আমার শেপটাকে কি করতে পারতেছি, মুভ করতে পারি। আর এজন্য কন্ডিশন হচ্ছে শেপটা যাতে সিলেক্ট থাকে। কোনো কারণে শেপটা যদি এখানে লক করা থাকে তাহলে কিন্তু এটা মুভ হবে না। আপনাকে অবশ্যই আনলক করে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তার যে দ্বিতীয় যে বিষয়টা আছে, আমি চাইলে কি করতে পারি, সিলেক্ট করতে পারতেছি মুভ টুলের মাধ্যমে। মুভ টুলের মাধ্যমে আমি কি করতে পারতেছি, এটাকে মুভ করতে পারতেছি। নাম্বার 3 হচ্ছে, আমি যদি এখানে যাই, এখানে আমি ডিক্রিজ ইনক্রিজ করতে পারতেছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই ফটোশপের মধ্যে যে ডিক্রিজ ইনক্রিজ হচ্ছে, এটা কিন্তু রেশিও মেইনটেইন করে ডিক্রিজ হচ্ছে, দেখছেন? কারণ কেন জানেন? এই যে এখানে আপনার রেশিও মেইনটেইনের একটা অপশন দেওয়া আছে, আমি যদি এটাকে উঠিয়ে দেই তখন হচ্ছে সে ওইভাবে হবে না, সে আমার মতো হবে। তবে ফটোশপের মধ্যে যেহেতু আপনার ফটো নিয়ে কাজ করা হয় এবং ফটোশপের ফটোগুলোকে রেশিও মেইনটেইন করে ছোট বড় করা উচিত, যাতে আপনার চেপে না যায়, এইজন্য মানে অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে সে হচ্ছে চেইনটাকে অ্যাক্টিভ করে রাখে, যাতে রেশিওটা মেইনটেইন থাকে। বুঝতে পারছি? সো আমি এখন যদি রেশিও মেইনটেইন করে কাজ করতে চাই, আমি ইচ্ছা করলে কোনো কিছুই করতে হবে না, রেশিও মেইনটেইন করে কাজ হবে। আমি জাস্ট এটা এই বিষয়টা বোঝানোর জন্য আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। তবে আরেকটা বিষয়, একটা কথা বলে নেই, যেহেতু আমি রেশিও মেইনটেইন করছি, ফটোশপের মধ্যে কিন্তু একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে, আমি যেমন ইলাস্ট্রেটরের মধ্যে যে কোনো একটা শেপ রেশিও মেইনটেইন করে ছেড়ে দিলে হয়ে যেত। ফটোশপের মধ্যে যেটা প্রবলেম হচ্ছে, আপনি যদি কোনো শেপকে একটু থেকে একটু পরিবর্তন করেন, তার অবয়বের থেকে একটু পরিবর্তন করেন, তখন হচ্ছে তার কাছে পারমিশন চাইবে বা আপনার কাছে পারমিশন চাইবে যে তুমি কি এটা করবা কিনা। যেমন খেয়াল করে দেখেন, আমি এটাকে একটু ছোট বড় করছি না, এখন যদি আমি শেপ টুলে মুভ টুলে ক্লিক করি, সেটা ফিক্সড হয়ে যাবে। যদি আমি ক্লিক করি, ফিক্সড হয়ে যাবে। যদি আমি কোনো কারণে মুভ টুলে না গিয়ে যদি অন্য কোনো শেপে যাই, সে ডাইরেক্ট ফিক্সড হয়ে যাচ্ছে। এর একটা কারণ হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে, মানে কেন বলতেছি। এই একটা যে করলাম, করার পর যদি আমি আরেকটা শেপ ক্রিয়েট করতে চাই, সে হয়ে যাচ্ছে। এটা হবে না নরমালি আপনার 17, 18, 19 হবে না, এটা 2020 এর মধ্যে আপগ্রেড ভার্সন আসছে। যে আমি যখন ছোট বড় করব, তখন আমাকে যেটা করতে হবে, হয় টিক চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে, না আমাকে ইন্টারপ্রেস করতে হবে। আর আপনাদের 17 যদি থাকে, কেউ যদি 17, 18 ইউজ করেন, তখন যে কোনো অপশনে গেলেই দেখাবে কি জানেন, যে আপনি যে চেঞ্জ করছেন এটাকে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিনা। তখন আপনাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, তারপর গিয়ে এটা ফিক্সড হবে। অর্থাৎ এটা এখন 2020 তে আপগ্রেড আসছে, এটাকে নিয়ে আর কাজ করতে হয় না, যে কোনো শেপে গিয়ে আপনি কাজ করতে পারবেন। যদি এরকম প্রবলেম দেওয়া হয়, হওয়ার পর আপনি এন্টার প্রেস করবেন, অলওয়েজ এন্টার প্রেস করবেন। দেখেন আমি এটাকে ছোট বড় করলাম, এখানে দেখেন একটা টিক চিহ্ন চলে আসে, দেখছেন? হয় আমি টিক চিহ্ন দেব, না হয় আমি এন্টার প্রেস করব। এতে কি হবে, আপনি যে পরিবর্তনটা করছেন সেই পরিবর্তনটা ফিক্সড করার জন্য এটা করতে হবে, পরিবর্তনটা ফিক্সড করার জন্য করতে হবে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, সো আমি ডিক্রিজ ইনক্রিজ করতে পারতেছি, স্কেলিং করতে পারতেছি, এবং আমি চাইলে এখান থেকে রোটেটও করতে পারতেছি। এই কাজগুলো আমি কি করতে পারতেছি, মুভ টুলের মাধ্যমে আমি আমার প্রয়োজন মতো করতে পারি। অ্যাজ ওয়েল আপনারা সিলেকশন টুলস এর মধ্যে যা যা করতে পারতেন, সেই কাজগুলো আমি মুভ টুলেও করতে পারি। এই হচ্ছে আমার যে মুভ টুলের যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো। আর মোটামুটি আজকে যে বিষয়গুলো আছে সেগুলো, এগুলো নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, সলভ করে। আমি একটা শেপ ক্রিয়েট করছি, হ্যাঁ, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এই শেপ ক্রিয়েট করার পর আমি একটা কালার নিয়ে নিই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন আর কি। এই শেপ ক্রিয়েট করে ফেললি, শেপ ক্রিয়েট করার পর এখানে হচ্ছে আমি একটা কালার দিলাম, কালার দিয়ে ওপাসিটিটা সরি আপনার এখান থেকে স্ট্রোকটা একটু বাড়ায় দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার স্ট্রোকটা একটু বাড়ায় দিচ্ছি। এই যে আমাদের যে লেয়ার প্লেট আছে, এই লেয়ার প্লেটের একদম উপরে দেখেন একটা অপশন লেখা আছে ওপাসিটি, আর একটা লেখা আছে ফিল। এটা কিন্তু আপনাদের একটা কোশ্চেন, যে ফিল আর ওপাসিটির মধ্যে পার্থক্যটা কি। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপ রিলেটেড একটা কোশ্চেনের ভালো একটা মানে কমন কোশ্চেন, যে ফিল আর ওপাসিটির মধ্যে পার্থক্যটা কি। এই ফিল আর ওপাসিটির মধ্যে পার্থক্যটা কি সেটা একটু জানি।
যেহেতু ওপাসিটি লিখছে, নিচে আবার ফিলও লিখছে। দেখেন আমি যদি ফিলটাকে এখান থেকে কমাই, সাপোজ মনে করেন আমি ড্র্যাগ করলাম, ফিলটাকে যখন কমাচ্ছি আমার এখানে কিন্তু এটা কমে যাচ্ছে, তাই না? আবার যদি আমি এটা 100% বাড়িয়ে দিই তখন দেখেন 100% হয়ে যাচ্ছে, তাই তো? আর ওপাসিটিটা যদি কমাচ্ছি, এখানে খেয়াল করে দেখেন এটা কমতেছে না, আর এখানে যদি আমি বাড়িয়ে দেই তাহলে আপনার বাড়তেছে। দুইটার মধ্যে একটা পার্থক্য পাচ্ছি। পার্থক্যটা হচ্ছে ওপাসিটি হচ্ছে ওভারঅল, স্ট্রোক এবং শেড দুইটারই আপনার ট্রান্সপারেন্সি কমাচ্ছে। কালারের যে ট্রান্সপারেন্ট আছে সেটা কমাচ্ছে বাড়াচ্ছে, আর ফিলটা হচ্ছে মধ্যের যে ফিলটা আছে সেটা ও স্ট্রোক নিয়ে কাজ করে না, সে স্ট্রোক নিয়ে কাজ করে না। বুঝতে পারছি? তো আপনাকে যদি কেউ কোশ্চেন করে যে ফিল আর ওপাসিটির মধ্যে পার্থক্য কি, ফিল হচ্ছে স্ট্রোক এবং ফিল দুইটার মধ্যেই কাজ করে, মানে ওভারঅল কাজ করে। আর ফিল হচ্ছে শুধু ফিলের মধ্যে কাজ, অর্থাৎ আমার একটা শেপের মধ্যে স্ট্রোকও আছে ফিলও আছে, সেখান থেকে যদি আমি শুধু ফিল নিয়ে কাজ করতে চাই তখন হচ্ছে আমাকে শুধু ফিলটাকে চেঞ্জ করলে হবে। কথা বলবো সেটা হচ্ছে সেভ অপশন, যেটা আমরা ইলাস্ট্রেটর অনেক পরে দেখছিলাম, এটা এখন আগে দেখা উচিত। আমার যখন একটা কাজ শেষ হয়ে যাবে, আমি যখন একটা কাজ শেষ করে ফেলবো তখন আমাকে সেভ করতে হবে। তো যেহেতু সেভ করতে হবে, সো দ্যাট আমি ফার্স্ট যে কাজটা করব, ফাইলে যাব, ফাইলের থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব, যার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। শিফট কন্ট্রোল এস আমি যদি এর মধ্যে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন হয়তো আপনার সামনে এটা আসতে পারে, যদি আপনার একদম নিউ একটা ফটোশপ হয় তাহলে আসবে, যদি না আসে তাহলে তো নাই আসতো। আমি জাস্ট এখানে কি করব, ডোন্ট শো এগেইন দিয়ে সেভ টু ক্লাউড ডকুমেন্ট দিব না, সেভ টু ইওর কম্পিউটার, সেভ অন ইওর কম্পিউটারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আমার কম্পিউটারের অংশের মধ্যে দেখাবে। ফটোশপের যে মেইন ফাইল সেটা থাকে হচ্ছে পিএসডি, পিডিটি, পিএসডিটি, এটা হচ্ছে টোটালটাই হচ্ছে ফটোশপের ফাইল। অ্যাকচুয়ালি মেইন ফটোশপের ফাইল হচ্ছে পিএসডি। অনেক সময় পিডিডি, পিএসডিটি এগুলো থাকে, হয়তোবা অনেকে বুঝে না আসলে এটা আসলে কোন ফাইল। পিএসডি ফাইল হলেই এগুলো সাপোর্ট করবে। বুঝতে পারছি কথাটা? সো আপনি যদি 17, 18, 19 ইউজ করেন তখন দেখবেন এখানে ফটোশপের সাথে জাস্ট পিএসডি লেখা আছে। সো আমি এখানে পিএসডি তেই রাখবো। অথবা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, জেপিজি, পিএনজি, এসভিজি, বিটম্যাপ, অনেকগুলো অপশন পেয়েছি আমি। বুঝতে পারছি কথাটা? বলার উদ্দেশ্য কি জানেন? বলার উদ্দেশ্য হচ্ছে এর আগে আমরা জেপিজি করার জন্য আলাদা ওয়ে ইউজ করছি না, আমি ইচ্ছা করলে ওইখান থেকেও করতে পারি, ইচ্ছা করলে এখান থেকেও করতে পারি। দুইটার মধ্যে পার্থক্যটা কি? যদি এখান থেকে করি আমি কিন্তু কোনো ধরনের মেজারমেন্ট চেঞ্জ করে কাজ করতে পারবো না, যেহেতু আমার ইমেজ রিলেটেড কাজ এবং ইমেজটা হচ্ছে ভালো কোয়ালিটি সেভ করলে দেন হচ্ছে ভালো হবে, তখন আমি কি করব, ওইখান থেকে কাজ করব। ওটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। এই হচ্ছে আমার মেইন ফাইল পিএসডি। সো এই মেইন ফাইলটা অবশ্যই 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 আমাকে সেভ করতে হবে ফার্স্ট। এটা যদি আপনি থাকে পরবর্তীতে ইচ্ছা করলে এটাকে আপনি এডিট করে কাজ করতে পারবেন। সো আমি এটা ইউজ করব, আপনি আপনার মতো দিবেন, নাম দিবেন, নিয়ে যদি আমি ওকে করে দেই দেন হচ্ছে আমার এখানে এই অপশনটা আসবে, ওকে করে দেন, আর কিছু করার দরকার নেই, আমার অপশনটা সেভ হয়ে গেছে। এখন যদি আমার প্রয়োজন হয় পিএসডি, যদি জায়গা যদি আপনার জেপিজি প্রয়োজন হয়, ক্লিক করি, সেভ এজ এ ক্লিক করে আরেকবার একটু খেয়াল করে দেখেন, একটু আগে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা দেখেন পিডিটি, পিএসডি, ইপিএস, আমি ইচ্ছা করলে ইপিএস ও করতে পারতেছি। তারপর হচ্ছে দেখেন জিপ ফাইল করতে পারতেছি, তারপর দেখেন পিডিএফ করতে পারতেছি। অর্থাৎ কোন কোন ফরম্যাট গুলো করতে পারবো সেগুলো আমি একটু জাস্ট দেখা দিচ্ছি। অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে ইলাস্ট্রেটরের ডিটেইলস আলাপ করা হয়েছে, তাই না? আমি জাস্ট এখান থেকে ফরম্যাট গুলো দেখা দিচ্ছি যে কোন কোন ফরম্যাট আমি করতে পারবো, অর্থাৎ আমার ক্লায়েন্ট যা যা চাইবে মোটামুটি সবগুলো নিয়ে কাজ করতে পারবো। সেকেন্ড যে বিষয়টা আছে, যখনই আমরা জেপিজি করব, ফটোশপের মধ্যে কিন্তু দুই জায়গা থেকে জেপিজি করতে হয়। এক নাম্বার হচ্ছে এই ফাইল থেকে, সেভ অ্যাজ থেকে যে জেপিজিটা আছে ওইটাও দিয়েও কাজটা করতে পারবেন, একটা অপশনের জন্য এটা দিয়ে কাজটা করতে হবে। আবার আমরা এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে থেকেও কাজটা করতে হবে। যদি আমি কোনো কিছু পোস্টের জন্য বা আমাকে অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে দিচ্ছে ওটার জন্য যদি আমি করি, তখন হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই এখান থেকে করতে হবে, জেপিজি অর্থাৎ এক্সপোর্ট থেকে আমি কাজটা করব। আর ওইখানে যে জেপিজিটা আছে ওইটার থেকে আমি করব না, এখন করব না, আমি দেখাই দিব কখন করতে হবে না করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা এই জায়গাটা আসলে কি করতে পারি, মেজারমেন্ট চেঞ্জ করে কাজ করতে পারি। যেমন খেয়াল করে দেখেন আমার যে কাজটা বর্তমানে আছে কত, 2550 পিক্সেল, এটা কিন্তু পিক্সেল, এটা কিন্তু ইঞ্চি না, খেয়াল করবেন এটা কিন্তু পিক্সেল। আর আমি আপনাদেরকে বলছিলাম সর্বনিম্ন যাতে 1000 পিক্সেল হয়, তাই না?
যদি এরকম অনেক বড় হয়ে যায় তখন আপনি ইচ্ছে করলে 1000 পিক্সেল নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে যা আছে তাই থাকবে, জাস্ট এখানে সেভ করে আমি কাজ করে দিতে পারি। একদম উপরে দেখেন একটা আছে জিআইএফ। এই জিআইএফটা হচ্ছে আপনার সেমি অ্যানিমেশনের জন্য ইউজ করা হয়, বুঝতে পারছেন? জাস্ট কিছু কিছু সময় দেখি একটা অংশ আছে, তার মধ্যে একটা অংশ উজ্জ্বল এভাবে জ্বলজ্বল করতেছে, বা একটা লিখে একবার আসা যাওয়া করতেছে, এটা হচ্ছে আপনার জিপ ফরম্যাটের কাজ, বুঝতে পারছি? সো আমি এটাকে করব না, আমি জেপিজি যদি করতে চাই জেপিজি করব, অথবা এখান থেকে আমি কি করব, পিএনজি করব। আর আরেকটা আছে ডব্লিউএমপি, একটা ওয়েব এমপ একটা অপশন আছে, এটা যদি আপনি সেভ করতে চান করতে পারেন। আমরা কিছু কিছু সময় কিছু ইমেজ ডাউনলোড করার পরে দেখবেন এই ফাইলটা আসে, এই ফাইলটা আপনি ওপেনও করতে পারবেন না, কিছু করতে পারবেন না, এটা হয় হচ্ছে আপনার কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে, বুঝতে পারছেন কথাটা? যদি আমাকে করতে হয় করব, তবে এইগুলো আমাকে করতে হয় না। আমরা জেপিজি এবং পিএনজি 24 করব। এই 24 হচ্ছে আপনার ভালো রেজোলিউশন পিএনজির জন্য আপনি করতে পারেন। সো আমার মতো আমি করে দিলাম। দেন হচ্ছে এখানে একটা অপশন আছে হাই, হাই এর মধ্যে ক্লিক করেন, দেখেন লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, মিডিয়াম, ম্যাক্সিমাম, এই অপশনগুলো আছে। আপনি যদি ভালো কোয়ালিটি চান তখন ম্যাক্সিমাম করতে পারেন। দেখেন আপাতত আমার জেপিজিটা হচ্ছে 18 কিলোবাইটের। আমি যদি এখানে ম্যাক্সিমামে ক্লিক করি, দেখেন এটা 20 কিলোবাইটের হয়ে গেছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করে ভেরি হাই দিয়ে দেই, তখন দেখেন 19 হয়ে গেছে। অর্থাৎ অনেক সময় আমাদেরকে কিছু অনলাইন জায়গার মধ্যে ফটো জমা দিতে হয়, তাই না? সে বলে দেয় যে তোমারটা সাইজ হবে এত এবং কিলোবাইট হবে এত, বলে দেয় না? তখন আমি এখান থেকে কি করতে পারবো, আমার কিলোবাইটটা দেখতে পারবো যে আসলে কত কিলোবাইটের ছবি আমার, বুঝতে পারছি? এবং আমি চাইলে এখান থেকে ব্লার করতে পারি, যদি আমার প্রয়োজন হয় ব্লার করতে পারি, এবং কোয়ালিটি 100% দিয়ে কাজ করে ফেলতে। আর এখানে কিছু করার দরকার নেই। আর এখানে দেখা আছে, দেখেন প্রিভিউ মনিটর কালার, বর্তমানে যে মনিটর কালারটা আছে এটাই প্রিভিউ দেখাবে। আমি যদি এখানে ক্লিক করে, দেখেন লিগেসি, মার্চেন্ডাইজ, অনেক কিছু আছে, এগুলো দরকার নেই। আমি জাস্ট মনিটর কালার যেটা আছে এটাই অলওয়েজ রেডি রাখবো, আর কিছু করবো না। এখান থেকে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনি জাস্ট এখান থেকে এখানে অপশন নিয়ে কাজ করে দিবেন। এখানে একটা অপশন দেখা যাচ্ছে বি কিউব, এই বি কিউব যেটা আছে এটাই থাকবে। এটা আমরা ভিতরে নিয়ে কাজ করলে বুঝতে পারবেন আসলে বি কিউবের কাজটা কি, বুঝতে পারছি? আমরা স্টেপগুলো দেখাই দিব আপনাদেরকে। সো আমি আমার প্রয়োজন মতো যা আছে তাই থাকবে, এখানে আর আমরা কোনো কিছু পরিবর্তন করব না। আমাদের জাস্ট পরিবর্তন হচ্ছে দুই জায়গায় হয়। এক হচ্ছে হয় আপনার ফরম্যাটটা চেঞ্জ করবেন, এখানে নিচে হচ্ছে ম্যাক্সিমাম অপশনটা ইউজ করবেন, আর এখান থেকে আপনি সাইজটা চেঞ্জ করবেন, আর কিচ্ছু করার দরকার নেই, বুঝতে পারছি? জাস্ট আমি সেভে ক্লিক করব, আমার যেখানে দরকার সেখানে আমি সেভ করে ছেড়ে দেব, শেষ। এই হচ্ছে আমার যে সেভ অপশনগুলো আছে সেই সেভ অপশনগুলো, বুঝতে পারছি কি?